হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম নার্সিং এন্ট্রান্স 2025 আর কিছুদিন মাত্র সময় রয়েছে তোমাদের এক্সামের। তো এটা হচ্ছে তোমাদের মক টেস্ট, ফুল মক টেস্ট প্র্যাকটিস করার একদম হাই টাইম। তো সেই এক্সামের জন্যই আজকে আমরা এই ভিডিওতে আরও একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। এর আগেও অনেকগুলো ফুল মক টেস্ট আপলোড করেছি। আজকের ভিডিওটাও তোমরা কমপ্লিটলি দেখবে এবং 115-এর মধ্যে কত পেলে সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, ঠিক আছে? আর এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ভালো কোয়েশ্চেন রেখেছি, একদম এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্ট্যান্ট এমন কোয়েশ্চেন। কোনো আনওয়ান্টেড বা কোনো আনএক্সপেক্টেড কোয়েশ্চেন কিন্তু এখানে রাখিনি, ঠিক আছে? যেমন তোমাদের সিলেবাসের অ্যাকর্ডিং পারমিট করে ঠিক সেই প্রকারের কোয়েশ্চেনই এখানে রাখা হয়েছে। সো ভিডিওটা কমপ্লিটলি দেখো আর মক টেস্টটা কেমন লাগলো জানাবে, সাথে এটাও জানাতে ভুলবে না যে কত তুমি পেলে। আর একটা কথা যেটা বলে দিই আমি, এক্সামের আগে তোমাদের কাজে লাগবে, যেগুলোর নেগেটিভ মানে তোমার মনে হচ্ছে যে হবে না, বা তুমি মানে ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে বিশেষত বলছি, ক্যাটাগরি 1-এ তো নেগেটিভ মার্কিং রয়েছে, তো ক্যাটাগরি 1-এর নেগেটিভ মার্কিং যেন কম করবে, ঠিক আছে? মানে চেষ্টা করবে নেগেটিভ না করার। এবার নেগেটিভ কেউ জেনে বুঝে করে না, কিন্তু তাও আমি বলছি, কারণ নেগেটিভের জন্য কিন্তু নাম্বার অনেকটা ভ্যারি করে যায়, ঠিক আছে? তো নেগেটিভ করার চেষ্টা একটু টেন্ডেন্সি কম রাখবে। অনেকে থাকে যে ফাঁকা ছেড়ে আসবো না, সব করেই আসবো, এরকম টেন্ডেন্সি যাদের রয়েছে, তো তাদেরকে আমি বিশেষ করে বলে দিই যে এরকম যদি তোমরা নেগেটিভ করো, যেটুকু নাম্বার তোমার পজিটিভভাবে আসবে, নেগেটিভে কিন্তু তার ম্যাক্সিমাম নাম্বার চলে যাবে, ঠিক আছে? তো সেই জিনিসটা ভেবে কিন্তু এক্সাম দেবে। তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। তার সাথে তোমাদের বলে দিই, এক্সামে তোমাদের খুবই কম সময় রয়েছে এবং যারা প্রিপারেশনের জন্য ফুল নোটস, রিভিশনের জন্য ফুল নোটস হোক বা চ্যাপ্টার ওয়াইজ নোটস হোক বা মক টেস্টের পিডিএফ হোক, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো নিতে চাইছো, তারা ওপরে যে নাম্বার রয়েছে সেই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। এখনও তোমরা অনেকেই মেসেজ করছো, কিন্তু যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি জিনিসটা নিয়ে নাও। কারণ শুধু নেওয়াটাই তো ব্যাপার নয়, তোমাকে জিনিসটা পড়তে হবে, তোমাকে মাথায় রাখতে হবে। 2 থেকে 3 বার তোমাকে মক টেস্টগুলো অ্যাটেন্ড করলেও সেই মক টেস্টগুলো আবার তোমাকে রিভাইজ করতে হবে, বা তুমি ফুল নোটস যদি নাও বা চ্যাপ্টার ওয়াইজ যদি নোটস নাও, সমস্ত কিছু কিন্তু তোমাকে রিভাইজ করতে হবে। সো টাইম যেহেতু খুবই কম, তো যারা যারা নিতে চাইছো তাড়াতাড়ি কিন্তু নিও তাড়াতাড়ি, ওকে? আর প্রাইস মোটেই বেশি নয়, অনলি 100 প্রাইস রেখেছি আমি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখো, লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোশ্চেন পরীক্ষাতেও তোমাদের এইরকমই থাকবে। আর একটা কথা যেটা বলবো আমি, সেটা হচ্ছে ভিডিওতে আমি একটু তাড়াতাড়ি বলবো, কারণ ভিডিও বেশি লেন্দি আমি করতে চাইছি না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো সেই হিসেবে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি বলার, তো সেরকমভাবেই তোমরাও একটু কোঅপারেট করবে, ওকে? সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম কোশ্চেন কী বলছে দেখো, এটিএস কোন জাতীয় টিকা? এটিএস যার ফুল ফর্ম কি প্রথমত আমাকে বলো। অ্যান্টি টিটেনাস সিরাম। এটিএসের ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি টিটেনাস সিরাম। এবার টিটেনাস কী প্রকারের রোগ? টিটেনাস একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং তার মধ্যে এটা হচ্ছে টক্সয়েডের জন্য হয়, তাই তো? টক্সয়েড বা অধিবিষ, যেটা টক্সিন, যেটা আমরা বলি টক্সিন, ঠিক আছে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। তো সেই টক্সিন যে রিলিজ করছে সেখান থেকে কিন্তু এই টিটেনাস রোগটা হয়। তো এটিএস কী হয়তো টিকা হবে? এটা কিন্তু টক্সয়েড টিকা হবে। এখানে অপশন কোনটা কারেক্ট হবে? অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, টক্সয়েড টিকা। নেক্সট কোশ্চেন দেখব। 2 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, বৃক্কের জল শোষণ নিয়ন্ত্রণ করে। বৃক্কের জল শোষণ, প্রথমত বৃক্ক হচ্ছে আমাদের কি অর্গ্যান? বৃক্ক হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ, তাই তো? প্রাইমারি বা প্রধান যদি বলি রেচন অঙ্গ, সেটা হচ্ছে বৃক্ক। আর বৃক্কের মধ্যে যে মানে মূত্র তৈরি হয়, সেই মূত্রের মাধ্যমে মেনলি যে জিনিসটা এক্সক্রিট করার জন্য বা নিষ্কাশনের জন্য হয়, সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। এবার বৃক্কের মধ্যে জল শোষণ নিয়ন্ত্রণ করবে কে? বৃক্কের মধ্যে জল শোষণ নিয়ন্ত্রণ করে এডিএইচ বা অ্যান্টি ডায়োটিক হরমোন, যেটাকে আমরা ভেসোপ্রেসিনও বলি। কী বলি? ভেসোপ্রেসিন, ঠিক আছে? এই ভেসোপ্রেসিন বলার কারণ হচ্ছে এটা ব্লাড প্রেশার রেগুলেট করে, ঠিক আছে? সেই জন্য এটাকে ভেসোপ্রেসিনও বলা হয়। তো এডিএইচ পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত হয় এবং এটা কাজ করে কোথায়? পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়ে এডিএইচ বৃক্কের যে ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূরসংবর্ধ নালিকা রয়েছে, সেখানে জলের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? কী ঘটায়? পুনঃশোষণ ঘটায়। এবার পুনঃশোষণ ঘটালে কী হচ্ছে? অনেকটা পরিমাণে জল কী হচ্ছে? বৃক্কনালিকার মধ্যে আবার বৃক্কনালিকা থেকে আমাদের শরীরের কোষে প্রবেশ করে যাচ্ছে, পুনরায় শোষিত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো এখানে কি হবে, এডিএইচ যে জল শোষণ ঘটাচ্ছে তার জন্য কিন্তু মূত্রের গাঢ়ত্ব কিন্তু বৃদ্ধি পাবে, কারণ সেখান থেকে জলগুলো কী হচ্ছে? আবার শরীরের মধ্যে চলে আসছে, তো মূত্রের জলের পরিমাণ কী হচ্ছে? কমছে, তাই না? তো এডিএইচ জন্য কিন্তু মূত্র গাঢ় হবে, তাই তো? আর এডিএইচের অভাবে কী রোগ হবে? ডায়াবেটিস ইনসিপিডাস।
নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3, রেসারপিন পাওয়া যায় যে উদ্ভিদে। রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর জন্য রেসারপিন ব্যবহার করা হয়। তো রেসারপিন আমরা কোথায় যায়? সর্পগন্ধা থেকে। অপশান কী হবে? অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট, সর্পগন্ধা। ঠিক আছে, আরেকটা জিনিস বললি, এগুলো সব হচ্ছে কি উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো উপক্ষার, সেটা উপক্ষার মানে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। শুধু রেসারপিন নয়, কুইনাইন রয়েছে, মরফিন রয়েছে, বেলডোনা গাছ থেকে রয়েছে, এরকম অনেক রয়েছে, তাই তো নিকোটিন রয়েছে, এগুলো সবই কিন্তু উপক্ষারের মধ্যে পড়ছে। তো প্রত্যেকটা উপক্ষারের কাজ, তার উৎস, এই জিনিসগুলো তোমাদের একদম ঠোঁটস্থ থাকা উচিত। একটা না একটা কোশ্চেন তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। সর্পগন্ধা হলো, ধুতো থেকে কী পাওয়া যায়? ধুতো থেকে পাওয়া যায় ডাটুরিন, সিংকোনা থেকে আমরা পাই কুইনাইন। ঠিক আছে, তারপরে দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 4, কী আছে দেখো, রক্ততঞ্চনের প্রয়োজনীয় প্রোটিন। রক্ততঞ্চন, ব্লাড কোয়াগুলেশন, তার জন্য প্রয়োজনীয় প্রোটিন কী হয়ে যাবে বলো? এখানে 9 বাদ গেছে, এখানে 9 হবে। হ্যাঁ, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন কিসে পরিণত হয়? ফাইব্রিন জালকে পরিণত হয়। ফাইব্রিন জালকে পরিণত হয়। সেই ফাইব্রিন জালকটাই কী করে, যে রক্তক্ষরণ হচ্ছিল কোনো কাটা জায়গা থেকে, সেখানটার যে আরবিসিগুলোকে আর বেরোতে দেয় না, একটা জালের মতো তৈরি করে দেয়। তো আরবিসি স্ট্রাকচারটা তো একটু বড়, তো সেখান থেকে আরবিসি কিন্তু বেরিয়ে আসতে পারে না। ঠিক আছে, তো সেখানে কী হয়ে যায়? রক্ত তঞ্চিত হয়ে যায়। আর যদি বলে কোন আয়ন রক্ততঞ্চনে সাহায্য করে, কী হবে? Ca2+ আয়ন, ক্যালসিয়াম আয়ন। একটা জিনিস মনে রাখবে, কোনো কাটা জায়গায় যখন রক্ত তঞ্চিত হয়ে গেল, রক্ততঞ্চিত হওয়ার পর যে ইয়েলোইশ লিকুইডটা বেরিয়ে আসে, এটাকে আমরা কী বলি? সিরাম বলি। কী বলি? সিরাম। তো সিরামের মধ্যে দুটো জিনিস থাকে না, সিরামের মধ্যে আরবিসি থাকবে না, এবং সিরামের মধ্যে এই যে ফাইব্রিনোজেন, সেটা কখনোই প্রেজেন্ট থাকবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, কী রয়েছে? আত্তীকরণের একমাত্র স্থান হলো, আত্তীকরণের একমাত্র স্থান পাকস্থলী, ক্ষুদ্রান্ত, প্রোটোপ্লাজম নাকি ভিলাই? এবার আত্তীকরণ মানে কি? যখন আমরা পুষ্টি পড়ি, পুষ্টির কতগুলো পর্যায় রয়েছে। পুষ্টির পর্যায়গুলো কি কি? পুষ্টির পর্যায়গুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, মানে যে আমি হলোজৈবিক পুষ্টি বলছি। ঠিক আছে, হলোজৈবিক পুষ্টি যেটা প্রাণী পুষ্টি, আর হলোফাইটিক পুষ্টি উদ্ভিদের পুষ্টি। তো এই হলোজৈবিক পুষ্টির যে ভাগগুলো, মানে স্টেপগুলো রয়েছে, সেগুলো কী? প্রথমে হচ্ছে খাদ্য গ্রহণ, নেক্সট হচ্ছে খাদ্যের পরিপাক, তারপরে হচ্ছে খাদ্যের শোষণ, তারপরে হচ্ছে খাদ্যের আত্তীকরণ, মানে শোষিত খাদ্যের আত্তীকরণ, দেন 5 নম্বরে হয় অপাচ্য খাদ্যের বহিষ্করণ। এই 5টা স্টেপ পর পর মনে রাখবে। ঠিক আছে, সিকোয়েন্সিয়ালি মনে রাখবে। এবার আত্তীকরণ মানে কি? আত্তীকরণ মানে হচ্ছে যে খাদ্যের শোষণ হলো। ঠিক আছে, শোষিত খাদ্যটা কী হবে? শোষিত খাদ্য শোষণ হয় কোথায়? ভিলাইয়ে। এবার শোষিত হওয়ার পর কোথায় প্রবেশ করে? সেটা রক্তে প্রবেশ করে যায়। শোষিত হওয়ার পর রক্তে প্রবেশ করে গেল, এবার রক্ত থেকে যখন বিভিন্ন কোষে চলে আসবে, কোষের মধ্যে এন্টার করবে, সেটা হচ্ছে আত্তীকরণ। তো আত্তীকরণের একমাত্র স্থান হচ্ছে প্রোটোপ্লাজম। কী হবে? প্রোটোপ্লাজম। অপশান সি হবে এখানে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6, কোনটি উপক্ষার নয়? উপক্ষার একটু আগেই বললাম, উপক্ষার মানে উদ্ভিদের যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, সেগুলোকে আমরা বলি উপক্ষার। ঠিক আছে, মরফিন উপক্ষার, স্ট্রিকনিন উপক্ষার, রেসারপিনও উপক্ষার, কিন্তু ট্যানিন উপক্ষার নয়। তো এখানে আনসার কী হবে? অপশান সি। ঠিক আছে, ট্যানিন কিন্তু উপক্ষার নয়। উপক্ষার নাইট্রোজেন যুক্ত আর নাইট্রোজেন বিহীন, যেমন ধরো ট্যানিন রয়েছে, তারপরে গদ হবে। ঠিক আছে, গদ, দেন কামস রজন, তরুক্ষীর। ঠিক আছে, তরুক্ষীর বা ল্যাটেক্স যেটাকে আমরা বলি। তো এগুলো সবই কিন্তু নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 7, কী আছে দেখো, খুব ভালো কোয়েশ্চেন আর খুব মানে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বাইকাস্পিড ভালভের অবস্থান হলো। বাইকাস্পিড মানে কি? বাইকাস্পিড মানে হচ্ছে দ্বিপত্র। বাইকাস্পিড বলতে কি হবে? দ্বিপত্র। ঠিক আছে, এই দ্বিপত্র কপাটিকে আবার মাইট্রাল ভালভও বলা হয়ে থাকে। কী বলা হয়? মাইট্রাল ভালভ। সব কিন্তু একই জিনিস। ঠিক আছে, মাইট্রাল ভালভ বলি বা বাইকাস্পিড ভালভ বলি বা দ্বিপত্র কপাটিকা বলি, তিনটে জিনিস কিন্তু একই। এটা থাকে হচ্ছে বাম অরিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে। অর্থাৎ এখানে রাইট অপশন কোনটা? অপশানে বি হচ্ছে এখানে রাইট। যতগুলো কপাটিকা রয়েছে, সবগুলো কপাটিকার অবস্থান কিন্তু তোমাদের জানতে হবে। যেমন ধরো কপাটিকাগুলোর নাম আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু প্রত্যেকে তার অবস্থানগুলো পড়ে নেবে। প্রথমত হচ্ছে বাইকাস্পিড পড়বে, দেন কামস ট্রাইকাস্পিড। ঠিক আছে, বাইকাস্পিড 1 নম্বর হলো, তারপর ট্রাইকাস্পিড পড়বে, 3 নম্বর হচ্ছে পালমোনারি কপাটিকা রয়েছে, 4 হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা রয়েছে, 5 হচ্ছে তোমার থিবেসিয়ান কপাটিকা রয়েছে, আর রয়েছে কি 6 নম্বরে বলবো ইউস্টেচিয়ান কপাটিকা।
ইউস্টেচিয়ান, ঠিক আছে। এই কটা প্রত্যেকটা কপারটিকার লোকেশান পড়ে রাখবে। কপারটিকাগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো। অলিন্দ নিলয় কপারটিকা মেনলি দুটো, ঠিক আছে, মেনলি দুটো হচ্ছে অলিন্দ নিলয়। যেমন ধরো ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে থাকে ডান অলিন্দ আর ডান নিলয়। যদি বলি ডান অলিন্দ আর ডান নিলয়, তো সেখানে থাকে কি ত্রিপত্র কপারটিকা, ঠিক আছে, ত্রিপত্র। আর বাম অলিন্দ বাম নিলয় তো বললাম দ্বিপত্র বা বাইকাস্পিড বা মাইট্রাল কপারটিকা হবে। পরবর্তী কোশ্চেন দেখব 8 নম্বর কোয়েশ্চেন। দেখো কি রয়েছে, রক্ততঞ্চনের সাহায্যকারী উপাদান হলো। এবার বলো এর মধ্যে থেকে কোনটা রক্ততঞ্চনের সাহায্যকারী উপাদান। রক্ততঞ্চনের ক্ষেত্রে 13টা ফ্যাক্টর থাকে, তাই না, 13টা ফ্যাক্টর থাকে। প্রথম ফ্যাক্টর কি, প্রথম ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন। রক্ততঞ্চনের প্রথম ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন। নেক্সট কামস কি, ফাইব্রিনোজেনের পর প্রথম বিন থাকে, ফাইব্রিনোজেন প্রথম বিন, তারপর থ্রম্বোপ্লাস্টিন, তারপরে ক্যালসিয়াম আয়ন। এভাবে কিন্তু পরপর মানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 করে এদের নাম রয়েছে। তো এখানে সাহায্যকারী উপাদান কোনটা, সেটা হচ্ছে কোনটা গেল থ্রম্বোকাইনেজ। অপশান বি হবে এখানে কারেক্ট, ঠিক আছে, থ্রম্বোকাইনেজ। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 9। কি বলা আছে দেখো, যে কলাটি সালোক সংশ্লেষ করতে সক্ষম, সালোক সংশ্লেষ অবশ্যই কে করতে পারবে, যার মধ্যে ক্লোরোফিল থাকবে। উইথাউট ক্লোরোফিল সালোক সংশ্লেষ ইজ নট পসিবল, তাই তো। তো সালোক সংশ্লেষ এগুলোর মধ্যে কার থাকে, ভাজক কলা, জাইলেম, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো সালোক সংশ্লেষ করতে পারবে কোনটা বলো, সহজ একদম, সেটা হচ্ছে ক্লোরেনকাইমা। অপশন সি হবে এখানে কারেক্ট। ক্লোরেনকাইমা কি, ক্লোরোফিল যুক্ত যে প্যারেনকাইমা কলা তাকে বলা হয় ক্লোরেনকাইমা। এই ক্লোরেনকাইমা কিন্তু সজীব অবশ্যই। প্যারেনকাইমার একটা ভাগ, প্যারেনকাইমা সজীব মানে ক্লোরেনকাইমাও সজীব হবে। এছাড়া প্যারেনকাইমার আরও অনেকগুলো ভাগ রয়েছে, যেমন হচ্ছে এরেনকাইমা রয়েছে, ইডিওব্লাস্ট রয়েছে, প্রোসেনকাইমা রয়েছে। এগুলো সবই কিন্তু প্যারেনকাইমারই ভাগ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কি রয়েছে কোশ্চেন নাম্বার 10-এ, বলছে যে কি বলছে, এটা তো হলো। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, ফ্যাটি অ্যাসিডের সরল রাসায়নিক গঠন হলো। এর আগের বার তোমাদের মনে আছে, জানি না কার কার মনে আছে, অ্যামাইনো অ্যাসিডে কিন্তু গঠনের মতো একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডটাও তোমরা জেনে রাখবে। অ্যামাইনো অ্যাসিডটা একটু পরে বলে দিচ্ছি। ফ্যাটি অ্যাসিডের সরল রাসায়নিক উপাদান মানে গঠন। ফ্যাটি অ্যাসিড বলতে কি বলতো, ফ্যাটি অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, একটা লম্বা কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, তার সাথে একটা লম্বা কার্বন চেন থাকবে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে, তো তার সাথে একটা লম্বা কার্বনের চেন থাকবে, মানে COOH, তার সাথে একটা আর, COOH তার সাথে একটা আর মানে হচ্ছে লম্বা একটা কার্বন চেন, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সরল রাসায়নিক গঠন। আর অ্যামাইনো অ্যাসিডের সরল রাসায়নিক গঠন যদি বলি, একটা কার্বন থাকে, সেই কার্বনের সাথে COOH যুক্ত থাকবে, আবার একদিকে NH2 যুক্ত থাকবে, একদিকে থাকবে H আর একদিকে থাকবে আর বলতে এখানে কার্বন চেন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সরল রাসায়নিক গঠন। কোশ্চেন তোমাদের এসেছিল অ্যামাইনো অ্যাসিডে কোন দুটি মূলক বর্তমান, আনসার হতো কি NH2 আর COOH। তো এখন আমরা ফ্যাটি অ্যাসিডের সরল রাসায়নিক গঠনটা দেখে নিলাম। আরেকটা জিনিস মনে রাখবে, ফ্যাটি অ্যাসিড যখন ফ্যাট তৈরি হয় না, ফ্যাট কি দিয়ে তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে। তো সেই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের মধ্যে এস্টার বন্ড গঠিত হয়। কি বন্ড, এস্টার বন্ড কিন্তু গঠিত হয়, এটা মনে রাখবে। পরবর্তী কোয়েশ্চেন দেখব 11 নম্বর কোয়েশ্চেনে কি আছে দেখো, ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হলো। ব্যক্তবীজী, ব্যক্তবীজী মানে কি, যে সমস্ত উদ্ভিদের যে ফলের বাইরে বীজ থাকে, তাই তো। নগ্নবীজ, ব্যক্তবীজী বলতে আমরা নগ্নবীজই বলতে পারি, নগ্নবীজ থাকে। তো নগ্নবীজ কারে থাকবে, পাইনাস আর সাইকাস। অপশান কি হবে, অপশান বি, সি হচ্ছে এখানে কারেক্ট। পাইনাস সাইকাস কি হচ্ছে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 কি রয়েছে, মানব বিকাশের দশার সঠিক পর্যায়ক্রমটি নির্বাচন করো। মানব বিকাশের দশাটা তোমরা পড়েছো, এটা ক্লাস 10-এর একটা চ্যাপ্টার, তাই তো। তো এখানে পরপর তোমরা দেখো কি হবে, প্রথমত হবে সদ্যজাত, সদ্যজাতর পর কি আসে, শৈশব আসে, শৈশবের পর বয়ঃসন্ধি আসে, বয়ঃসন্ধির পর পরিণত আসে, তারপরে বার্ধক্য আসে। মানে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট, সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত আর বার্ধক্য, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার কী হতে হবে, 13 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে, মেন্ডেলের দ্বিসংখ্য জন পরীক্ষায় প্রাপ্ত সবুজ কুঞ্চিত বীজযুক্ত গাছের পরিমাণ হলো।
মেন্ডেলের দ্বিসংখ্য জন পরীক্ষায় F2 জনুতে কত রকমের ফিনোটাইপ পাওয়া যায় বলতে পারবে? মোট 4 রকমের ফিনোটাইপ পাওয়া যায়, তাই তো। মেন্ডেলের দ্বিসংখ্য জন পরীক্ষায় যেটা হচ্ছে সবুজ কুঞ্চিত বীজ যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং হলুদ গোলাকার বীজ যেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এর মধ্যে সংকরণ ঘটানো হয়েছিল। তার ফলে F2 জনুতে আমরা 4 রকমের ফিনোটাইপ পাই। 4 রকমের ফিনোটাইপের মধ্যে সব থেকে কম পাওয়া গেছিলো কোনটা? সেটা হচ্ছে সবুজ কুঞ্চিত, যেটা হচ্ছে অনলি 1/16, ঠিক আছে। দ্বিসংখ্য জন পরীক্ষায় প্রাপ্ত সবুজ কুঞ্চিত বীজের পরিমাণ কত হবে? 1/16। দেখো কি হয়েছিল আমি তোমাদের বলছি, 9:3:3:1 হতো ফিনোটাইপ। 9:3:3:1 হচ্ছে দ্বিসংখ্য জনে F2 জনুতে ফিনোটাইপ। এই 9টা হচ্ছে কি হলুদ গোলাকার, 9টা কি হবে? হলুদ গোলাকার। এই 3টা কি হবে? 3টা হচ্ছে সবুজ গোলাকার। আর এই 3টা কি হবে? হলুদ কুঞ্চিত। আর এইটা কি হবে? একটা হচ্ছে কি বলতো? সবুজ কুঞ্চিত, ঠিক আছে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একদম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তুমি একটাই পাবে, ওকে, মনে রাখবে। আর এখানে জিনোটাইপ অনুপাতটা কি হয় মনে আছে? জিনোটাইপ অনুপাত কি হয়? 1:2:2:4:1:2:1:2:1, এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত F2 জনুতে দ্বিসংখ্য জনের ক্ষেত্রে, ঠিক আছে। তা দেখো কত রকমের একটা কোশ্চেন আসতে পারে যে কত রকমের ফিনোটাইপ, আমি তোমাদের এক্ষুনি বললাম তো। এবার কোশ্চেন আসতে পারে কত রকমের জিনোটাইপ। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9, তো 9 রকমের জিনোটাইপ পাওয়া যায়, কিন্তু ঠিক আছে। মানে যদি বলে দ্বিসংখ্য জনে কত রকমের জিনোটাইপ আর কত রকমের ফিনোটাইপ, কটা নয় কিন্তু, কত রকমের জিনোটাইপ আর কত রকমের ফিনোটাইপ, এই কোশ্চেন যদি থাকে তো মনে রাখবে জিনোটাইপ 9 টাইপস আর ফিনোটাইপ হচ্ছে 4 টাইপস। এই কোশ্চেনটা আগেও কিন্তু একবার এসেছে, এখানে আমি তোমাদের একবার বলে দিলাম, এটা নোট করে রাখবে, ভালো কোশ্চেন, ওকে। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন নাম্বার 14। কি বলা আছে দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? অবশ্যই আমরা জানি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কার? পিতার। কেন? কারণ পিতার ক্ষেত্রে একটা থাকে এক্স ক্রোমোজোম, একটা থাকে ওয়াই ক্রোমোজোম, কিন্তু মাটার ক্ষেত্রে দূরে থাকে এক্স ক্রোমোজোম। মাটা ছেলে হোক বা মেয়ে হোক, মানে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, অলওয়েজ কিন্তু এক্স ক্রোমোজোমই থাকবে তার জন্য, তাই তো। মনে রাখবে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, মাথা সবসময় কী ক্রোমোজোম দেবে? এক্স ক্রোমোজোম। এবার ডিপেন্ড করছে যে প্যাটার্নাল যে ইয়েটা আসছে, মানে স্পার্মটা আসছে তার উপর, তার মধ্যে এক্স ক্রোমোজোম আছে না ওয়াই ক্রোমোজোম আছে। যদি প্যাটার্নালি, ঠিক আছে, স্পার্ম যদি এক্স ক্রোমোজোম কন্টেন্ট করে তাহলে কিন্তু সেটা ফিমেল হবে, ফিমেল বেবি। আর যদি স্পার্মটা ওয়াই ক্রোমোজোম কন্টেন্ট করে তাহলে সেটা হবে কি? মেল বেবি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখব, 15 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, মিলার এবং উরে এর পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডগুলি হলো। মিলার ও উরের পরীক্ষা মানে বুঝতেই পারছো অভিব্যক্তি চ্যাপ্টারের একটা কোশ্চেন প্রথমেই রয়েছে মিলার ও উরের পরীক্ষা। তো এখানে বিভিন্ন রকমের পদার্থ পাওয়া গেছিলো, তার মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড সেগুলো তোমাকে বলতে হবে। কী কী অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিলো? গ্লাইসিন আর অ্যালানিন, ঠিক আছে। কোন কোন অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিলো? গ্লাইসিন আর অ্যালানিন পাওয়া গেছিলো অ্যামাইনো অ্যাসিড হিসেবে। তাছাড়া আরও বিভিন্ন রকমের কিন্তু পদার্থ পাওয়া গেছিলো, যেমন আমি একটু নামগুলো তোমাদের বলে দিই। গ্লাইসিন তো বললামই, তার সাথে অ্যাসপার্টিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড, অ্যালানিন বললাম, ঠিক আছে, সাকসিনিক অ্যাসিড, এগুলো কিন্তু পাওয়া গেছিলো, ঠিক আছে। একটু নোট করে রাখবে কারণ এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে। পরবর্তী কোয়েশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার কত হবে? 16 নম্বরের কোয়েশ্চেন কী রয়েছে দেখো, বিবর্তনের সঠিক ক্রমটি হলো। বিবর্তন বা অভিব্যক্তি এর সঠিক ক্রম কোনটা আগে কোনটা পরে? চলো বলে ফেলো ফট করে। সহজ কোশ্চেন একদম, সবার আই থিঙ্ক সবার ঠিক হবে, 100% তোমরা ঠিক করবে। প্রথমে কি আসবে? প্রথমে আসবে উভচর, দেন কামস মাছ, তারপরে পাখি, তারপরে সরীসৃপ। তো এখানে ঠিক হচ্ছে কি? অপশন এটাই এখানে ঠিক রয়েছে, ঠিক আছে। অপশন এ হবে এখানে কারেক্ট। এছাড়া তোমরা যে নন ভার্টিব্রেট যেগুলো রয়েছে, ঠিক আছে, ইনভার্টিব্রেট যেগুলো, যেমন ধরো ওই থেকে শুরু করে প্রোটোজোয়া, তারপরে পরিফেরা, এগুলো পরপর পড়ে রাখবে, ঠিক আছে। এরও কিন্তু ক্রম দিয়ে মানে চলে আসতে পারে। প্রথমে কি থাকে? প্রোটোজোয়া, তারপরে কি আছে? পরিফেরা, তারপর আছে নিডারিয়া, তারপর আছে টিনোফোরা, তারপর আছে প্লাটিহেলমিন্স, তাই তো, তারপর আছে নিমাটোডা, প্লাটিহেলমিন্সের পরে নিমাটোডা, নিমাটোডার পর কি আছে? অ্যানিলিডা, তারপর আছে আর্থ্রোপোডা, তারপর আছে মোলাস্কা, তারপর আছে একানোডার্মাটা, তারপর আছে হেমিকর্ডাটা, তারপর আছে কর্ডাটা। এতগুলো ভাগ রয়েছে, ঠিক আছে। এরও কিন্তু সিরিজটা আসতে পারে, কারণ আগের পরীক্ষায় তোমরা দেখবে যে ইয়েটা আছে না, প্রতিবর্ত পথ, ওর সিরিজটা এসেছিলো, তো একটা সিরিজ কিন্তু দিতে পারে। তো এই জিনিসগুলো সিরিজ হিসেবে ইম্পর্টেন্ট থাকছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 17। কী আছে দেখো, বলছে
ব্যক্তবীজী ও গুপ্তবীজের মধ্যে সংযোগ রক্ষা করে। ব্যক্তবীজী আর গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী উদ্ভিদ কোনটা হবে? সেটা হচ্ছে অবশ্যই কি হবে, কোথায় গেল, কী হবে আনসার বলো? ব্যক্তবীজী আর গুপ্তবীজের মধ্যে সংযোগ রক্ষা করবে কে? নিটাম। অপশান সি হবে এখানে কারেক্ট, নিটাম। ঠিক আছে, এখানে দেখো আছে রাইনিয়া। এই যে রাইনিয়া আছে না, রাইনিয়া কিন্তু মস ও ফার্নের মধ্যে। ঠিক আছে, রাইনিয়া কার মধ্যে? রাইনিয়া হচ্ছে মস ও ফার্নের মধ্যে। ঠিক আছে, আর নিটাম কি বললাম? নিটাম বললাম এখানে কারেক্ট আনসার, যেটা হচ্ছে ব্যক্তবীজী আর গুপ্তবীজের মধ্যে সংযোগ রক্ষা করে। 18 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলা আছে হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার ক্ষেত্রে কত শতাংশ সন্তান হিমোফিলিক হবে? হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতা, যদি মাতা বাহক হয় পিতা স্বাভাবিক হয় তাহলে বাহক হতে পারে সন্তান, কিন্তু ঠিক আছে, কিন্তু হিমোফিলিক কি হবে? চলো দেখা যাক হিমোফিলিক হবে কি করে হবে। আর হিমোফিলিক ছেলেরা হবে এখানে, তাই না, মেয়ে তো হবে না হিমোফিলিক। দেখো বাহক মাতা মানে বাহক মাতার ক্ষেত্রে কি হবে, তার জিনোটাইপটা, বাহক মাতার জিনোটাইপ হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। তার সাথে স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতার ক্ষেত্রে কেমন হবে? স্বাভাবিক পিতার হচ্ছে তোমার এক্স ক্যাপিটাল এইচ আর তার সাথে ওয়াই। এটা হচ্ছে স্বাভাবিক পিতা, এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই। তো এটার সঙ্গে এটা করলে কী হবে? এক্স ক্যাপিটাল এইচ এটা স্বাভাবিক কন্যা হলো, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ যেটা হচ্ছে বাহক কন্যা হলো, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই স্বাভাবিক পুত্র হলো, আর এক্স স্মল এইচ ওয়াই এটা কিন্তু হিমোফিলিক পুত্র হয়ে গেল, তাই না। তো হিমোফিলিক পুত্র হবে কত শতাংশ সন্তান তাহলে হিমোফিলিক হলো? সেটা হচ্ছে 25% সন্তান, কারণ 4 জনের মধ্যে আমরা দেখলাম 1 জন মাত্র হিমোফিলিক হচ্ছে। ঠিক আছে, এখানে পুত্র বা কন্যা বলে উল্লেখ করেনি, সন্তান হিসেবে উল্লেখ করেছে, সেজন্য আমরা কত করবো এখানে? 25% হবে কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কি হবে? এটা অবশ্যই গিনিপিগের ক্ষেত্রে কোশ্চেনটা তোমরা বুঝতেই পারছো, গিনিপিগ থেকে নেওয়া হয়েছে, মেন্ডেল এর যে মানে দ্বিশঙ্করের একটা প্রাণীর ক্ষেত্রে। তো এখানে ক্যাপিটাল বি, ক্যাপিটাল মানে যেখানে ক্যাপিটাল থাকবে তখন কি সেটা কালো হবে, এবার স্মল থাকছে না বিগ থাকছে আমার দেখার দরকার নেই, একটা ক্যাপিটাল বি মানে সেটা কালো হবে, একটা ক্যাপিটাল আর মানে সেটা রাফ হবে। কেমন হবে? ব্ল্যাক অ্যান্ড রাফ, ইট ইজ ব্ল্যাক অ্যান্ড রাফ ফিনোটাইপ। রাফ মিন্স অমসৃণ, তো কালো অমসৃণ কোথায় আছে? কালো অমসৃণ মানে কর্কশ কর্কশ কালো অমসৃণ অপশান ডিতে আছে, তো এখানে অপশান ডি হবে কারেক্ট। ঠিক আছে, অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, কালো ও কর্কশ। পরবর্তী কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন, নিচের কোনটি টেলোফেজ দশার বৈশিষ্ট্য নয়? টেলোফেজ দশার বৈশিষ্ট্য নয় বলেছে এখানে। কি কি আছে? নিউক্লিয় পর্দা পুনর্গঠন হয়, নিউক্লিয় লাসের পুনর্গঠন হয়, নিউক্লিয় জালিকার পুনর্গঠন, আর রয়েছে অপত্য ক্রোমোজোমের পুনর্গঠন। কোনটা এখানে টেলোফেজ দশার বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে অপত্য ক্রোমোজোমের পুনর্গঠন। অপত্য ক্রোমোজোম কোথায় তৈরি হয়ে যায়? অপত্য ক্রোমোজোম কিন্তু তৈরি হয়ে যায় কোথায়? অ্যানাফেজে। যখনই দেখবে তোমরা সিপারেশন হয়, সেন্ট্রোমিয়ারের যে সিপারেশন হচ্ছে, ঠিক আছে, ক্রোমাটিড দুটো পরস্পর তো সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে, এই অঞ্চলে সেন্ট্রোমিয়ার, তো এই সেন্ট্রোমিয়ারের যে বিভাজন সেটা কিন্তু অ্যানাফেজ দশায় হয়ে যায়। আর যেই মাত্র অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন হলো, তার মানেই ওই যে ক্রোমাটিডগুলো ছিল সেই ক্রোমাটিড এখন অপত্য ক্রোমোজোম হয়ে গেল, এবং সেটা অর্ধেক উত্তর মেরু অর্ধেক দক্ষিণ মেরুর দিকে চলে যাবে। তাহলে অপত্য ক্রোমোজোম কোথায় তৈরি হয়? অ্যানাফেজে তৈরি হয়, নট ইন টেলোফেজ। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল। লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেন নাম্বার 21, হোয়াট ইট সেজ, কি বলা আছে? গ্লুকোজ জারণের সময় কোন বিপাকীয় বস্তু ক্রেবস চক্রে প্রবেশ করে? গ্লুকোজের জারণ যদি আমরা সবার শোষণ দেখি তাহলে মেনলি 3টে স্টেপ রয়েছে, তো কি কি? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা প্রান্তিক শ্বসন আমরা বলে থাকি এটাকে। তো কোনটা হচ্ছে ক্রেবস চক্রে প্রবেশ করে? গ্লাইকোলাইসিসে কি হয়? গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু এই পাইরুভিক অ্যাসিডটা কিন্তু ডাইরেক্টলি মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করতে পারে না। পাইরুভিক অ্যাসিডের একটা বিক্রিয়া হয় যার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ কি হয়? অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। পাইরুভিক অ্যাসিড হচ্ছে একটা 3 কার্বনযুক্ত যৌগ, কিন্তু এই ডিকার্বক্সিলেশনের জন্য একটা কার্বন ডাইঅক্সাইড পাইরুভিক অ্যাসিড থেকে বেরিয়ে যাবে, মানে কার্বনটা বেরিয়ে যাবে, তারপর একটা 2 কার্বনযুক্ত যৌগ অর্থাৎ অ্যাসিটাইল কোয়েতে পরিণত হবে। সেই অ্যাসিটাইল কোয়েটা কিন্তু মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে, তো অ্যাসিটাইল কোএনজাইম এ হবে এখানে কারেক্ট আনসার সি। ঠিক আছে, গ্লুকোজ জারণের সময় যে বস্তুটা সাইটোপ্লাজম থেকে এবার মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে সেটা পাইরুভিক অ্যাসিড হবে না, কি হবে? অ্যাসিটাইল কোএনজাইম এ, বা তোমরা বলতে পারো অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, অপশন দেখে নেবে যা থাকবে তাই। নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেনে কি বলা আছে? বলছে বৃক্কে পাথর তৈরি হওয়ার কারণ হলো, বৃক্কে পাথর তৈরি হয় কেন?
মেনলি অক্সালেটের যে ক্যালাস সেগুলো ওখানে অধক্ষিপ্ত হয়ে কিন্তু বৃক্কে পাথর হয়। তো অক্সালেটের ক্যালাস গঠন হচ্ছে এখানে মেন কারণ। কি কারণটা হচ্ছে অক্সালেটের ক্যালাস গঠন। ক্যালসিয়ামে অক্সালেটের মেনলি ক্যালাস তৈরি হয় বৃক্কে, ঠিক আছে, সেগুলো ওখানে ডিপোজিট হয়ে যায়, যার জন্য কি হয় ওটাকে আমরা পাথর বলে এখানে বিবেচনা করি। ওকে, পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 23। দেখো কি বলা আছে, নিচের কোনটি ইস্ট্রোজেনের কাজ নয়? ইস্ট্রোজেন খরিত হয় কোথা থেকে? পরিণত গ্রাফিয়ান ফলিকাল বা পরিণত যে ডিম্বথলি আমরা বলি সেখান থেকে কিন্তু ইস্ট্রোজেন খরিত হয়। ইস্ট্রোজেনের কাজ নয় কোনটা? ইস্ট্রোজেনের কাজ নয় হচ্ছে এটা প্রোটিন হবে, ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে, এটা কঠিন সংস্থা লেখা হয়েছে, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ হবে, এটা একটু ঠিক করে নেবে, প্রোটিন সংশ্লেষ হবে এখানটায়, প্রিন্টিং মিস্টেক, যাই হোক টাইপিং মিস্টেক হয়েছে। ইস্ট্রোজেনের কাজ নয় কোনটা? এইটা ইস্ট্রোজেনের কাজ নয়। এটা কার কাজ? গর্ভাবস্থায় অশিষ্টচক্র বন্ধ রাখা, এটা হচ্ছে প্রোজেস্টেরনের কাজ, যেটা কর্পাস লিটিয়াম থেকে খরিত হয়, ঠিক আছে। তো এখানে রাইট আনসার কি হলো? অপশন বি হচ্ছে ইস্ট্রোজেনের কাজ নয়। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 24। মানব চক্ষুর কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? মানব চক্ষুর অংশগুলোর প্রত্যেকটা অংশের কাজ পড়ে রাখবে, সাথে প্রতিসারক মাধ্যম। তো মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে কি আলোক সুবিধি অংশ, এটা সেখানে তৈরি হবে, সেটা কি? সেটা হচ্ছে রেটিনা। তো রেটিনা কোথায় আছে? অপশন ডিতে রয়েছে, তো এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবং রেটিনার মধ্যেও যদি বলে কোন জায়গায় সবথেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয়, তো সেটা হচ্ছে পিতবিন্দু। পিতবিন্দুতে সবথেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয় এবং অন্ধবিন্দুতে প্রতিবিম্ব তৈরি হয় না। অন্ধবিন্দু মানে কি? রেটিনা আর অপটিক স্নায়ুর মিলনস্থল। অন্ধবিন্দু বলতে কি বললাম? রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থল, ওখানে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয় না। আর চোখে কোন স্নায়ু রয়েছে? অপটিক স্নায়ু। ইট ইজ এ কাইন্ড অফ সেন্সরি নার্ভ, ঠিক আছে, এটা সেন্সরি বা সংজ্ঞাবহ নার্ভ। তারপরে দেখবো আমরা কোয়েশ্চেন নাম্বার 25। দেখো কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 25-এ বলা আছে নিচের কোনটি সংজ্ঞাবহ করটি স্নায়ু? কী হবে এটা? করটি স্নায়ু, সংজ্ঞাবহ করটি স্নায়ু। অপশানস তো যা রয়েছে, তো সংজ্ঞাবহ কোনটা এখানে? সংজ্ঞাবহ হচ্ছে অডিটরি, প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে, ট্রাইজেমিনাল হবে, ঠিক আছে, এটাকে ট্রাইজেমিনাল করবে, ট্রাইজেমিনাল। তো এখানে যাই হোক সংজ্ঞাবহ করটি স্নায়ু কী হবে? সেটা হচ্ছে অডিটরি। সংজ্ঞাবহ করটি স্নায়ু কী হবে? অডিটরি হবে। তিনটে বলেছি মনে রাখবে, অডিটরি কানে, অলফ্যাক্টরি নাকে, আর অপটিক হচ্ছে চোখে। এই তিনটে হচ্ছে সেন্সরি নিউরন, মনে রাখবে, তিনটে বললাম। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 26। কী আছে? কর্পাস ক্যালোসাম কাকে যুক্ত রাখে? কর্পাস ক্যালোসাম হচ্ছে গুরু মস্তিষ্কের যে গোলার্ধ দুটি রয়েছে সেই গোলার্ধ দুটিকে কর্পাস ক্যালোসাম নামক স্নায়ুযোজক দ্বারা এই দুটো যুক্ত থাকে। তার মানে কী হচ্ছে? গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটিকে যুক্ত রাখে কর্পাস ক্যালোসাম। আরেকটা জিনিস বলে দিই, লঘু মস্তিষ্কেরও গোলার্ধ রয়েছে, ঠিক আছে। লঘু মস্তিষ্কের গোলার্ধকে কানেক্টেড রাখে কে বলতো? ভার্মিস নামক যোজক। যদি বলা হয় লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি যুক্ত থাকে কিসের দ্বারা, তাহলে কী হবে? ভার্মিস দ্বারা, ঠিক আছে। এখানে দেখো আছে না বি অপশন যেটা রয়েছে, তো এই ক্ষেত্রে রাইট অপশন হবে কি বলতো? ভার্মিস, ঠিক আছে। কিছু কিছু এক্সট্রা জিনিস তোমাদের জানতে হবে, কারণ সব কিছুই যে একদম মানে ক্লাস 10 বা 9 থেকে আসবে এরম নয়, এক্সট্রা কিছু কিছু তোমাদের জেনে রাখা উচিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 27-এ কী আছে দেখো। কোশ্চেন নাম্বার 27 বলছে কোন কঠিন পদার্থ কোষের ভেতর প্রবেশ করাকে বলে? কোনো কঠিন পদার্থ যখন কোষের ভেতরে প্রবেশ করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। অপশন কী হবে? অপশন ডি হবে এখানে কারেক্ট, ফ্যাগোসাইটোসিস। দেখো ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে ওয়ান টাইপ অফ এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস যে প্রক্রিয়াটা আছে না, এই এন্ডোসাইটোসিসের দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর একটা হচ্ছে কি বলতো? পিনোসাইটোসিস। ফ্যাগো মানে কঠিন পদার্থকে গ্রহণ করবে আর পিনো মানে তরল পদার্থকে গ্রহণ করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 28। কী রয়েছে দেখো, থিবেসিয়ান কপারটিকা থাকে। থিবেসিয়ান কপারটিকা কোথায় থাকে? এটা হচ্ছে করোনারি সাইনাসের ছিদ্রপথে থাকে। থিবেসিয়ান কপারটিকা কোথায় থাকবে? করোনারি সাইনাসের ছিদ্রপথে। অপশন এ হবে এখানে কারেক্ট, করোনারি সাইনাসের ছিদ্রপথে। আর করোনারি সাইনাসের কী কাজ সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 29। কোয়েশ্চেন নাম্বার 29 বলার আগে তোমাদের আমি বলে দিই, তোমাদের যাদের ফিজিক্যাল সায়েন্সের প্রবলেম আছে বিশেষ করে, ঠিক আছে, তা যদি ফিজিক্যাল সায়েন্সে শুধুমাত্র কোয়েশ্চেন আনসার নিতে চাও, ঠিক আছে, কোয়েশ্চেন এমসিকিউর মতোই, কিন্তু সেখানে আমি মানে সঠিক উত্তরগুলো মার্ক করে দিয়েছি, তাহলে তোমরা অপশনও দেখতে হবে ওখানে আর সঠিক উত্তরটা দেখতে হবে, একবারে তোমাদের পিডিএফে সেটা পড়া হয়ে যাবে। তো যাদের ফিজিক্যাল সায়েন্সে এরকম প্রবলেম রয়েছে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, ওপরে নাম্বারটা প্রোভাইড করা রয়েছে। আর বাকি যারা তোমরা মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট নিতে চাও, কারণ এখন পরীক্ষা একদম ইমিনেন্ট তোমাদের, তো এই সময় মক টেস্টেই মনে হয় সবথেকে বেশি তোমাদের কাজে দেবে। তো এই মক টেস্টের পিডিএফ যারা নিতে চাও তারাও আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারো,
তাছাড়া যদি কেউ চাও তোমরা যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের যে কম্বাইন্ড নোটটা রয়েছে, যেখানে 2700+ কোয়েশ্চেন রয়েছে, তার জন্য তোমরা কিন্তু আমাকে ওই নাম্বারেই মেসেজ করতে পারো। ঠিক আছে, যাদের প্রয়োজন তারা তাড়াতাড়ি মেসেজ করে নিয়ে নিও, কারণ পরীক্ষার জন্য আর খুবই কম টাইম তোমাদের হাতে রয়েছে। ওকে, সো চলো নেক্সট কোয়েশ্চেন ডিসকাস করা যাক। এবার যা যা তোমরা দেখতে চাইছো যে কীরকম পিডিএফ বা কীরকম কী মক টেস্ট, তাদেরকে আমি এখানে দেখিয়েছি। তোমরা এখানে একটা শর্ট ভিডিও থ্রু এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত কিছু, ঠিক আছে, এইভাবে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। পিডিএফ ফর্ম্যাট আমি তোমাদের দিয়ে দেবো। বাকি তোমরা মক টেস্টের আনসারটা পরে দেবো, বা কোনো মক টেস্টে কোয়েশ্চেনের মধ্যে আনসার দেওয়া থাকবে, তাহলে তোমরা মেলাতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এরকম পিডিএফ যারা নিতে চাইছো তারা কিন্তু ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে, যেটা তুমি নিতে চাও, কম্বাইন নোটস বলো বা পিডিএফ বলো, মানে মক টেস্টের পিডিএফ বলো, বা তুমি যদি বলবে যে আমি চ্যাপ্টার ওয়াইজ নেব, তো সেই সমস্ত কিছু কিন্তু তোমরা সেম নাম্বারেই আমাকে মেসেজ করবে। ঠিক আছে, তো এই ছিল। এবার শুরু করা যাক পরের কোশ্চেন। নাম্বার 29 কি আছে, কোন খনিজ মৌলের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? তো রিকেট রোগ মেনলি তোমরা পড়ে থাকবে ভিটামিন ডি এর অভাবে, তাই তো? ভিটামিন ডি, এটা তো সবাই জানে, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। তো এখানে বলছে কোন খনিজ মৌলের হবে, সেটা কী হয়ে যাবে? খনিজ মৌল হলে হবে ক্যালসিয়াম। ঠিক আছে, খনিজ মৌল বললে কী হবে? ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 30, আর এটা হচ্ছে ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন। মানবদেহের যে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয়, কোনটা হবে নিষ্ক্রিয় অঙ্গ মানবদেহের ক্ষেত্রে? সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, এবার হবে কোশ্চেন নাম্বার 31 থেকে, এটা হচ্ছে ক্যাটাগরি 2 লাইফ সায়েন্সের। ঠিক আছে, এখান থেকে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 স্টার্ট হচ্ছে। প্রথমে কী আছে দেখো, কোষ পর্দা গঠনের মুখ্য উপাদানগুলি হলো কোষ পর্দা। কোষ পর্দা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রেই থাকে, কিন্তু কোষ প্রাচীর মনে রাখবে শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকছে। ঠিক আছে, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তো এখানে কোষ পর্দা গঠনের যে মুখ্য উপাদান, সেগুলো কী কী হবে? কার্বোহাইড্রেট হবে, প্রোটিন হবে, আর লিপিড হবে। এই তিনটে হচ্ছে কোষ পর্দা গঠনের উপাদান। ঠিক আছে, যার মধ্যে লিপিড হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণে থাকে, তারপর থাকে হচ্ছে প্রোটিন, দেন থাকে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের অ্যামাউন্টটা কমই থাকে। তো এই লিপিডের মধ্যে অনেক রকমের লিপিড আছে, যার মধ্যে ম্যাক্সিমাম পরিমাণে থাকে সেটাকে আমরা বলি কি? ফসফোলিপিড। যদি পরীক্ষায় আসে যে কোষ পর্দায় কোন প্রকারের লিপিড সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে, তাহলে সেটা হবে ফসফোলিপিড। আগে এসছে ওই কোশ্চেনটা। আরেকটা কোশ্চেন এখানে দেখো কী আছে, মিউকোপলিস্যাকারাইড হলো। তাহলে কোষ পর্দা গঠনে কী কী হলো উপাদান? সেটা হচ্ছে এ, বি আর সি হলো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 32 কী রয়েছে, কোনগুলি কোষীয় তরল? কোনগুলি কোষীয় তরল না, এটা বহিঃকোষীয় তরল হবে। ঠিক আছে, কী হবে? কোনগুলি বহিঃকোষীয় তরল। কোনগুলি বহিঃকোষীয় তরল? বহিঃকোষীয় মানে কি? কোষের বাইরে পাওয়া যাবে যেটা। তো বহিঃকোষীয় এগুলো কোনগুলো হবে বলো? বহিঃকোষীয় হচ্ছে যেটা, সেটা হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মানে সিএসএফ, যেটা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে উপস্থিত থাকে, অ্যাকুয়াস হিউমার যেটা চোখে পাই আমরা, আর হচ্ছে এন্ডোলিম্ফ। এই তিনটেই কিন্তু বহিঃকোষীয় তরল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 33 কী রয়েছে দেখো, বলা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে। অর্ধবায়বীয় কাণ্ড, তো এটা অবশ্যই ওয়ান টাইপ অফ কী হবে? অঙ্গজন কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্গজনের টাইপ। তো অর্ধবায়বীয় কাণ্ড কার ক্ষেত্রে দেখা যায় বলে ফেলো? সেটা হচ্ছে কচুরিপানা হবে, আমরুল হবে। এই দুটো হচ্ছে তোমার অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার করে। ঠিক আছে, অর্ধবায়বীয় কাণ্ডের মধ্যে তোমরা তো খর্বধাবক পড়েছো, খর্বধাবক, কচুরিপানা, টোপাপানা। তাছাড়াও আরও অনেকগুলো রয়েছে, যেমন ধরো বক্রধাবক রয়েছে, তারপরে ধাবক রয়েছে, ঊর্ধ্বধাবক বা সাকার রয়েছে। ঠিক আছে, তো এখানে যে অপশানগুলো ঠিক, সেটা হচ্ছে অপশান এ আর অপশান বি। ঠিক আছে, ও এখানে অপশান সিটাও হবে, সিটাও হবে এখানে। ঠিক আছে, থানকুনিও হবে। এই তিনটেই হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো 33 হলো কোশ্চেন নাম্বার 34। কি বলা আছে, নিচের কোনগুলি ভিটামিন? তো ভিটামিনের সায়েন্টিফিক নেম বা রাসায়নিক নামগুলো তোমাদের নাম জানতে হবে এখানে, তবেই তোমরা বলতে পারবে। সাইটোক্রোম তো হবে না, সায়ানোকোবালামিন হবে। কার নাম? ভিটামিন বি12। ভিটামিন বি12-এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। নিয়ে হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন কী হবে? বি1 থায়ামিন, আর বি2 হচ্ছে রাইবোফ্লাভিন। টোকোফের হচ্ছে ভিটামিন ই। তাহলে এই তিনটেই হচ্ছে ভিটামিনের নাম, তাই তো? তো কী হলো এখানে? বি হলো, সি হলো, আর ডি হলো। এই তিনটে হচ্ছে ভিটামিন। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 35 কী রয়েছে, অগ্নাশয়ে যে কোষগুলি পাওয়া যায়।
অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, অগ্নাশয় ডিফারেন্ট টাইপের কোষ তোমরা পড়বে। তো সেগুলোর মধ্যে এখানে কী কী হবে, বিটা কোষ পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেড কোষ পাওয়া যায়, আর অ্যাসিনার কোষ পাওয়া যায়। এই 3 প্রকারের কোষই কিন্তু অগ্নাশয়ে পাওয়া যায়, যার মধ্যে বিটা কোষ আর পিপি কোষটা হচ্ছে তোমার অন্তঃক্ষয়ের পার্ট, আর অ্যাসিনারটা হচ্ছে তোমার বহিঃক্ষয়ের পার্ট। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 36 কী রয়েছে, লালারসে উৎসেচকগুলি পাওয়া যায়, সেগুলি হলো লালারসে কী কী উৎসেচক পাওয়া যায়। তো টায়ালিন তো পাওয়া যায়, এটা আমরা সবাই জানি, তাই তো, সেদ্ধ সেচাকে মল্টোজে পরিণত করে। তাছাড়া কার্বনিক অ্যানহাইড্রেজ এবং ফসফেটেজ এই দুটোও পাওয়া যায়। ঠিক আছে, এই দুটোও কিন্তু এখানে পাওয়া যায়। তো অপশন এ হবে, অপশন বি হবে, আর অপশন সি হবে এখানে একদম কারেক্ট। পরবর্তী কোশ্চেন নাম্বার 37 কী রয়েছে, পেশি ও কঙ্কালতন্ত্রের রোগগুলি হলো, পেশি ও কঙ্কালতন্ত্রের রোগ কী কী হবে, এটা টিটেনি হবে। ঠিক আছে, টিটেনি হবে এটা। তো টিটেনি হবে, পেশি ও কঙ্কালতন্ত্রের রোগের মধ্যে টিটেনি পড়বে, মাসকুলার ডিস্ট্রফি পড়বে, আর্থ্রাইটিসও পড়বে, এবং মায়াস্থেমিয়া গ্রেভিসও পড়বে। এখানে 4টেই ঠিক রয়েছে। এই অপশানগুলো 4টেই ঠিক দেওয়ার কারণ একটা, তোমার বেশি করে ইনফরমেশন এখান থেকে পেতে পারো। ঠিক আছে, তা দেখো পেশি ও কঙ্কালতন্ত্রের 4টে রোগের নাম তোমাদের এখান থেকে জানা হয়ে গেল। টিটেনি হলো, মাসকুলার ডিস্ট্রফি হলো, আর্থ্রাইটিস হলো, আর মায়াস্থেমিয়া গ্রেভিস। ঠিক আছে, মায়াস্থেমিয়া গ্রেভিস একটা অটো ইমিউন ডিজিজ, এটাও মনে রাখবে। মায়াস্থেমিয়া গ্রেভিস হলো একটা অটো ইমিউন ডিজিজ। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 38 কী রয়েছে, যে হরমোনগুলি জননগ্রন্থি বা গোনাড থেকে ক্ষরিত হয় সেগুলিকে শনাক্ত করো। জননগ্রন্থি বা গোনাড থেকে কোন কোন হরমোন ক্ষরিত হবে। প্রথমত এফএসএইচ হবে না, এটা পিটুইটারি থেকে ক্ষরিত হয়। ডিএইচইএ হবে না, এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়। রয়েছে ইস্ট্রোজেন হবে এবং টেস্টোস্টেরন হবে। ইস্ট্রোজেন ফিমেল আর টেস্টোস্টেরন হচ্ছে মেল। ঠিক আছে, তো এখানে অপশান সি আর অপশান ডি হলো সঠিক, যেটা গোনাড বা জননগ্রন্থি থেকে ক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 39 কী রয়েছে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, কোন কোন হরমোন ক্ষরিত হয়। যখনই শুধুমাত্র অ্যাড্রিনাল গ্রন্থি বলছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে এখানে কর্টেক্স আর মেডুলা দুটোকে ইনক্লুড করে বলা হচ্ছে। ঠিক আছে, অ্যাড্রিনাল কর্টেক্স আর অ্যাড্রিনাল মেডুলা দুটোকে ইনক্লুড করে বলা হচ্ছে। তো এখানে এপিনেফ্রিন তো অ্যাড্রিনাল থেকে নিঃসৃত হয়, অ্যালডোস্টেরনও হয়, যেটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে হয়, এটাকে আমরা মিনারেল কর্টিকয়েডও বলে থাকি। নেক্সট আছে কি কর্টিসল, কর্টিসলও হবে। আর কি আছে এখানে দেখো, অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন, এটাও হবে। তো এখানেও কিন্তু 4টেই ঠিক রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, আর ডি রয়েছে। 4টে অপশানই কিন্তু এখানে ঠিক আছে। এর মধ্যে থেকে বি, সি আর ডি এটা রয়েছে, অ্যালডোস্টেরন, কর্টিসল আর অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই কর্টেক্স থেকে ক্ষরিত। ঠিক আছে, কর্টেক্স। আর বাকি এপিনেফ্রিন যেটা রয়েছে সেটা তো কোথায় ক্ষরিত হয়, মেডুলা থেকে ক্ষরিত হয়। পরবর্তী কোশ্চেন দেখো, 40 নম্বর কোশ্চেন, ক্যাটাগরি 2 লাইফ সায়েন্স, লাস্ট কোশ্চেন কী রয়েছে, অ্যাড্রিনাল মেডুলা থেকে যেগুলি ক্ষরিত হয়। মেডুলা থেকে মনে রাখবে 3টে হরমোন ক্ষরিত হয়। ঠিক আছে, অ্যাড্রিনাল মেডুলা থেকে কটা হরমোন বললাম, 3টে। অ্যাড্রিনালিন মানে এপিনেফ্রিন, নর অ্যাড্রিনালিন মানে নর এপিনেফ্রিন, তার সাথে আর কি হবে, ডোপামিন। এখানে এ, বি আর সি এখানে ঠিক রয়েছে। ঠিক আছে, এই 3টে মেডুলা থেকে ক্ষরিত হয়, অ্যাড্রিনাল মেডুলা। আরেকটা আছে কর্টিকোস্টেরন, কর্টিকোস্টেরনটা কিন্তু এটা কর্টিকয়েড হরমোন, মানে কর্টেক্স থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 হবে এরপরে। কোশ্চেন নম্বর 41 থেকে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 স্টার্ট হচ্ছে। কী হয়েছে দেখো, কোনটি অজৈব দ্রাবক, অজৈব দ্রাবক বলো কী হবে, ক্লোরোফর্ম, কেরোসিন, তরল অ্যামোনিয়া নাকি ইথার। তো এখানে অজৈব দ্রাবক কী হয়ে যাবে, খুব সহজ কোশ্চেন, কী হবে, তরল অ্যামোনিয়া। তরল অ্যামোনিয়া হচ্ছে অজৈব দ্রাবকের মধ্যে পড়বে, বাকি সবগুলো এখানে কি জৈব দ্রাবক। পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 42 কী রয়েছে, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15.5 গ্রাম কোনো লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ আছে 5.5 গ্রাম, ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত হবে। এবার দ্রাব্যতা বের করার সূত্র কি, ওপর হচ্ছে দ্রাবের ওজন, নিচে হচ্ছে দ্রাবকের ওজন, নট দ্রবণ। ঠিক আছে, নিচে মনে রাখবে দ্রাবকের ওজন, পাশে ইন্টু দিয়ে 100। তো ওপরে কী হবে, দ্রাব, তো দ্রাব কত আছে দেখো, লবণ আছে 5.5, তাহলে 5.5 লিখলাম, বাই দ্রাবক, এখানে কি বলছে, এটা হচ্ছে দ্রবণ, 15.5টা হচ্ছে দ্রবণটার পরিমাণ, আর তার মধ্যে লবণ আছে কত 5.5, তখন এখানে আমাদের কী করতে হবে, 15.5 থেকে 5.5 বাদ দিতে হবে, তাহলেই হচ্ছে এখানে আমি জলের পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, ইন্টু কী করবো, 100 করব, তাহলে 5.5 এটা বাদ দিলে কত পড়ে থাকবে 10, তাহলে 5.5 বাই 10 ইন্টু 100,
তাই তো 10 কেটে যাবে একটা 0, তাহলে 55 ইন্টু 10 কত, মানে 5.5 ইন্টু 10 কত হবে 55। তাহলে এখানে দ্রাব্যতা কত হবে, লবণটির দ্রাব্যতা হয়ে যাবে তোমার 55। আর দ্রাব্যতার তো কোনো একক হয় না জানোই, ইট ইজ জাস্ট এ নাম্বার। তো এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 43। পিএইচ হলো, পিএইচ তোমরা জানো পিএইচ দিয়ে কোনো অ্যাসিডিক দ্রবণ বা কোনো দ্রবণটা ক্ষারীয় কিনা সেটা ডিটেক্ট করার জন্য, বা দ্রবণটা পৌষম বা নিউট্রাল কিনা সেটা ডিটেক্ট করা যায়। তো পিএইচের যে মান সেটা আমরা কী হিসেবে নির্ণয় করে, দেখো পিএইচ হচ্ছে -log10 H+ এর ঘনত্ব, -log10 H+ এর ঘনত্ব। কোনো জায়গায় হয়তো H+ না থেকে H3O প্লাসও থাকতে পারে, কিন্তু এখানে সবসময় -log10ই থাকবে, ঠিক আছে। H+ বা H3O+ থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট এটা -log10 আর H+ বা H3O+। সো দ্য রাইট আনসার ইজ অপশান এ, ঠিক আছে। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। একটা জিনিস মনে রাখবে, কোনো দ্রবণে, ঠিক আছে, কোনো দ্রবণে H+ এর ঘনত্ব যত কম হবে পিএইচ তত বেশি হবে। দেখো সিম্পল একটা কথা দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিই। মনে করো কোনো দ্রবণের তোমার H+ এর ঘনত্ব হচ্ছে 10⁻⁴, আর একটা হচ্ছে 10⁻⁶, দুটো দ্রবণের, ঠিক আছে। H+ এর ঘনত্ব বলছি আমি। তো এখানে কি দেখো ঘনত্ব 10⁻⁴ একটু বেশি আর -6টা একটু কম। তো এদের যদি আমি পিএইচ বের করি, এই দ্রবণের পিএইচ বেরোবে 4 আর এই দ্রবণের পিএইচ বেরোবে 6। তার মানে দেখো যার ঘনত্ব কম, ঠিক আছে, যার ঘনত্ব কম তার পিএইচ কী বেরোলো, তার পিএইচ দেখো বেশি বেরিয়েছে। ঘনত্ব কম ছিল কোনটার, এইটার ঘনত্ব কম ছিল, তাহলে পিএইচ এখানে কী বেরিয়েছে দেখো বেশি বেরিয়েছে। এই ঘনত্ব ছিল একটু বেশি, মানে কম্প্যারেটিভলি, এই দুটোকে আমি কম্পেয়ার করে বলছি। এই দুটোর মধ্যে ঘনত্ব এর বেরিয়েছিল, কিন্তু পিএইচের মান বেরিয়েছে কি কম। তাহলে আলটিমেটলি আমরা কী বুঝতে পারলাম, পিএইচের মান যত কম হবে, ঠিক আছে, পিএইচের মান যত কম হবে, পিএইচের মান যত কম হবে দ্রবণটা তত বেশি অ্যাসিডিক হবে, ঠিক আছে। আর পিএইচের মান কম মানে তার মানে বুঝতে পারবে ওখানে যে H+ এর ঘনত্ব সেটা কিন্তু অ্যাকচুয়ালি কী রয়েছে, বেশি রয়েছে, তাই না। মানে তোমরা আলটিমেটলি এটাকে এরকম ভাবতে পারো যে কোনো দ্রবণ যদি পিএইচ আমি বিচার করতে চাই, পিএইচ হিসাবে দ্রবণটা অ্যাসিডিক বা বেসিক, তার মানে ইন্টেন্সিটিটা, তাহলে কী হবে দেখো পিএইচ ভ্যারিজাস 1/অ্যাসিডিটি, 1/অ্যাসিডিটি তোমরা করতে পারো। মানে পিএইচ যদি বৃদ্ধি পায় তাহলে অ্যাসিডিটি কমবে, এবং পিএইচ যদি হ্রাস পায়, মানে পিএইচের মান যদি কম হয় তাহলে সেটা বেশি অ্যাসিডিক হবে, ঠিক আছে। যত কম পিএইচের মান অ্যাসিডিক তত বেশি। চলো 44 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, ক্ষমতার এসআই একক। ক্ষমতা মানে কি, কৃতকার্যবাহী সময়। এবার কৃতকার্যের একক কী, কৃতকার্য মানে বল ইন্টু সরণ। এখানে দেখো সব কেজি মিটার দিয়ে দেওয়া রয়েছে, তাই না। তো এটা বের করতে হবে। ক্ষমতা বললেই তোমরা ভাবো যে ওয়াট হবে, তাই তো, কিন্তু সবসময় এরকম থাকবে না, কখনো কখনো তোমার কিন্তু নিজেও বের করতে হবে। কী জানি আমরা কৃতকার্যবাহী সময় জানি তো, কৃতকার্যবাহী সময়, কৃতকার্য মানে কি বল ইন্টু সরণ, তো F ইন্টু S, বাই হচ্ছে T। এবার দেখো এফ মানে কি জানো তুমি, এফ মানে আমরা জানি বল ইন্টু মানে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ ইন্টু কী বললাম, সরণ বাই সময়। তো এখানে কেজি কী হবে, এটা হচ্ছে কেজি, আর এটা কী হবে, এর একক কী হয়, প্রথমত কেজি বসিয়ে দাও, তারপরে এ মানে ত্বরণ, ত্বরণ মানে কী হয়, ত্বরণ মানে হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে সেকেন্ড স্কোয়ারটাকে আমি চাইলে নিচেও বসাতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। আর টি এর একক হচ্ছে সেকেন্ড, আর পাশে থাকলো কি এস, এস মানে কি সরণ, সরণ মানে কি দৈর্ঘ্য, মানে এল মিটার, তাই তো। তো এখানে কী পাচ্ছি দেখো, কেজি পাচ্ছি, M2 পাচ্ছি, কেজি M2 আর S-3, কেজি M2 আর S-3 কোথায় আছে, অপশান সিতে রয়েছে। তো এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, কেজি M2 আর S-3। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 45 কী রয়েছে, তাপগ্রাহিতা সি ও আপেক্ষিক তাপ এস এর মধ্যে সম্পর্ক হলো। তাপগ্রাহিতা সি আর আপেক্ষিক তাপ যদি এস হয় তাহলে তাদের সম্পর্ক হবে যে সি সমান এমএস, সি সমান কী হবে এমএস, সি মানে তাপগ্রাহিতা সমান আপেক্ষিক তাপ ইন্টু ভর। তো এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 46 কী রয়েছে, সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা সি ও আলফা এফ হলে এর মধ্যে কোনটা ঠিক হবে, বলে ফেলো এর মধ্যে কোনটা ঠিক হবে। এখানে দেখো কোনটা ঠিক হবে, অপশান বি, ঠিক আছে, আলফা এফ সমান 5/9 আলফা সি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 47 দেখো কী রয়েছে, তড়িৎ ক্ষমতা হলো, তড়িৎ ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তড়িৎ ক্ষমতা পি সমান কী কী লেখা যায়, পি সমান ভিআই লেখা যায়, পি সমান W/T লেখা যায়, পি সমান V²/R লেখা যায়, পি সমান I²Rও লেখা যায়, এত কিছু লেখা যায়। তো এর মধ্যে কোনটা হচ্ছে ঠিক, সেটা হচ্ছে পি সমান ভিআই, অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 48 কী আছে, বিটা রশ্মি সাধারণত,
বিটা রশ্মি বলতে আমরা কি বুঝি? বিটা রশ্মি মানে সেটা হচ্ছে কিসের স্রোত? বিটা রশ্মি মানে হচ্ছে ইলেকট্রনের স্রোত, ঠিক আছে? বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের স্রোত, অপশন এ হবে এখানে কারেক্ট, ইলেকট্রনের স্রোত। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 49-এ কী রয়েছে? নিচের কোনটি আইসোটোন জোড়? আইসোটোন মানে কি? আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান হবে। এখানে কোনটা নিউট্রন সংখ্যা তুমি সমান দেখতে পাচ্ছ? সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি অপশন সি। তো অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। নিউট্রন সংখ্যা কীভাবে বের করবো সেটা অনেকেই যদি না জানো তো এখান থেকে জেনে নাও। নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে নিচের যে সংখ্যাটা দেখছো তো সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, ওপরে যে সংখ্যাটা দেখছো সেটা হচ্ছে ভর সংখ্যা, এই দুটোকে মাইনাস করে তুমি পেয়ে যাবে নিউট্রন সংখ্যা। দেখো এখানে 6 থেকে 12 বাদ দিলে, মানে 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6। এখানে 14 থেকে 6 বাদ দিলে হবে 8, তার মানে নিউট্রন সংখ্যা সমান হলো না, তাহলে এটা হবে না। আর এখানে 8 আর 16 মাইনাস করলে 8, 8 আর 17 মাইনাস করলে 9, তাহলে এটাও সমান নয়। তো দিস ওয়াইজ অলসো নট এ আইসোটোন পেয়ার। তো এখানে কী হচ্ছে দেখো, 3 আর 1 বাদ দিলে 2, 4 আর 2 বাদ দিলে 2, তো এটা ইকুয়াল হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা, তাই না? আইসোটোন জোড় এখানে কোনটা হলো? অপশন সি হলো সেই জন্যই, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 50। প্লবতা নির্ভর করে না। প্লবতা কি? যখন কোনো বস্তুকে কোনো তরল বা কোনো গ্যাসীয় পদার্থে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করা হয় তখন কি একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে, সেটাকে আমরা বলি প্লবতা বা বায়োন্সি। তো প্লবতা নির্ভর করে না কিসের ওপর? কিসের ওপর নির্ভর করবে না প্লবতা, বলে ফেলো। প্রথমে এখানে তরলের ঘনত্বের ওপর তো অবশ্যই নির্ভর করবে। নিমজ্জিত বস্তুর ঘনত্বের ওপর, অপসারিত তরলের আয়তনের ওপর, নাকি অভিকর্ষ ত্বরণের ওপর? তো প্লবতা নির্ভর করে না কিসের ওপর? খুবই ভালো প্রশ্ন, কিন্তু প্লবতা কিসের ওপর নির্ভর করে না? সেটা নির্ভর করে না নিমজ্জিত বস্তুর ঘনত্বের ওপর, ঠিক আছে? এর ওপর কিন্তু প্লবতা নির্ভর করে না। তো এখানে অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে? পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত। পৃষ্ঠ মানে কি হয়? বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য। এর বলের কি হয়? বলের কি হয়? এম এল টি মাইনাস 2 বাই দৈর্ঘ্য মানে এল, এল এল কেটে গেল, এম টি মাইনাস 2 হয়ে গেল আনসার, অপশন বি হবে এখানে কারেক্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 52 কি রয়েছে? দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহৃত হয়। এটা তোমাদের সবার জানা উচিত। দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য কী ব্যবহৃত হয়? উত্তর লেন্স, ঠিক আছে? দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য হয়তো কী হবে? উত্তর লেন্স, অপশন এ হবে এখানে কারেক্ট, উত্তর লেন্স হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 53 কি রয়েছে? অ্যালগাল ব্লুমের জন্য দায়ী। অ্যালগাল ব্লুম কখন হয়? ইউট্রোফিকেশনের জন্য আমরা জানি অ্যালগাল ব্লুম হয়, ইউট্রফিকেশনের জন্য। তো এখানে ইউট্রফিকেশনের যে মেন কারণ সেটা হচ্ছে কী বলতো? ডিটারজেন্ট। তো অ্যালগাল ব্লুমের জন্য যে মেন কারণ সেটা কী হয়ে যাবে? সেটা হবে ডিটারজেন্ট, অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, ডিটারজেন্ট। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 54 কি রয়েছে? একটি ইলেকট্রিক স্থির রোধ 50 ওহম, এটিকে 220 ভোল্ট বিভব পার্থক্য যুক্ত করলে কত প্রবাহ পাওয়া যাবে? রোধ দিয়েছে 50 ওহম আর দিয়েছে বিভব প্রভেদ ভি ভোল্ট। কী বের করতে হবে তোমাকে? প্রবাহ। তাহলে ভীষণ কী হয়? আইআর বসিয়ে দাও, ফট করে বেরিয়ে যাবে। বি এর মান কত? 220 ভোল্ট বসিয়ে দিলাম। আই এর মান কত বের করতে হবে? আর এর মান হচ্ছে 50। তো 250 শূন্য শূন্য কেটে গেল, 22/5 হবে তোমার উত্তর। উত্তর কত হবে? 22/5, তাহলে কত বেরোবে? 5 4 20, 5 4 20, 4.4 হবে তোমার আনসার, অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, 4.4 অ্যাম্পিয়ার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 55 ক্যাটাগরি 1 ফিজিক্যাল সায়েন্স, লাস্ট কোয়েশ্চেন কি আছে? একটি তড়িৎ কোষে তড়িৎচালক বলের মান ই এবং কোষটির অভ্যন্তরীণ রোধ আর। এই তড়িৎ বর্তনী, ঠিক আছে? এই তড়িৎ বর্তনী হবে এখানটায়। এই তড়িৎ বর্তনীর সাথে একটি আর মানের রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। যদি কোষটির প্রান্তে বিভব প্রভেদ ভি হয় তাহলে নষ্ট ভোল্টের মান কত? বলা আছে বাইরের বর্তনীতে প্রবাহ মাত্রা আই অ্যাম্পিয়ার। এত কিছু জানার দরকার নেই, তোমার নষ্ট ভোল্টেজের রাশি সেটা জেনে রাখো, আই ইন্টু স্মল আর, ঠিক আছে? ক্যাপিটাল আই স্মল আর কোথায় আছে? অপশান সিতে আছে, তো অপশান সি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে? যে সূত্র সেটা হচ্ছে তড়িৎচালক বল যেটা ই হয় না, তড়িৎচালক বল ই মানে হচ্ছে বাইরের বর্তনীর বিভব প্রভেদ ভি প্লাস নষ্ট ভোল্ট যার মানে হচ্ছে আই আর। এই ভিকে আমরা আই ইন্টু ক্যাপিটাল আরও লিখে থাকি, প্লাস আবার আই ইন্টু স্মল আর। এখান থেকে যদি আমি আই কমন নিই তাহলে বেরোবে হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এইটাই হচ্ছে মেনলি সূত্রটা, ঠিক আছে? আলটিমেটলি তোমরা সূত্রটাকে এইভাবে লিখতে পারো যে ই সমান আই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এর এখান থেকে ইজিলি তোমরা পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 56 ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 লাস্ট ফার্স্ট কোশ্চেন কি রয়েছে? বলা আছে কোনো বস্তুকে যদি ওপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচের কোন বক্তব্যগুলি সেক্ষেত্রে সঠিক হবে? যখন বস্তুকে ওপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে তখন গতিশক্তির মান ওপর থেকে নিচের দিকে ক্রমশ বাড়তে থাকে, অবশ্যই গতিশক্তির মান বাড়ে, একদমই ঠিক। স্থিতিশক্তির মান ক্রমশ বৃদ্ধি পায় না, স্থিতিশক্তির মান ক্রমশ কমতে থাকে, তো এটা ঠিক নয়।
মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে বস্তুর গতিশক্তি সর্বোচ্চ হয়, তো অবশ্যই মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে বস্তুর গতিশক্তি সর্বোচ্চ হবে। আর রয়েছে যাত্রাপথে যে কোনো বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, তো অবশ্যই ধ্রুবক থাকে, এটা আমরা জানি। তো অপশন এ হলো, অপশন সি হলো, আর অপশন ডি হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 57 কী রয়েছে? অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী হলো। অস্থায়ী ক্ষরতার জন্য কোন লবণ দায়ী? বলে ফেলো, অস্থায়ী ক্ষরতার জন্য কি হবে? দু ধরনের ক্ষরতা আমরা দেখি, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা সিম্পলি রিমুভ করা যায় ফুটনের দ্বারা বা বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা, কিন্তু স্থায়ীটা রিমুভ করতে একটু বেশি টাইম টেকিং, তাই তো? তো এখানে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী হবে কে? সেটা হবে অপশন সি আর অপশন ডি, ক্যালসিয়াম বাইকার্বনেট আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট মানে বুঝে যাবে অস্থায়ী ক্ষরতার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো ক্যালসিয়াম বাইকার্বনেট আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হচ্ছে অস্থায়ী ক্ষরতা দূর করে। আর সালফেট আর ক্লোরাইড, যদি দেখো যে সালফেট আর ক্লোরাইড লবণের জন্য কী হয় বলো তো? স্থায়ী ক্ষরতা হয়, ঠিক আছে? সালফেট আর ক্লোরাইড লবণের জন্য স্থায়ী ক্ষরতা হয়, কিন্তু বাইকার্বনেটের জন্য অস্থায়ী হয়। তো এখানে অপশন সি আর অপশন ডি হচ্ছে একদম সঠিক। পরবর্তী কোশ্চেন নাম্বার 58, নিচের কোন রাশিগুলির দ্বারা তড়িৎ ক্ষমতাকে প্রকাশ করা যায়? একটু আগেই তোমাদের আমি কোশ্চেনটা ডিসকাস করলাম যে তড়িৎ ক্ষমতাকে আমরা ভিআই লিখতে পারি, তড়িৎ ক্ষমতাকে আমরা আই স্কোয়ার আর লিখতে পারি, তড়িৎ ক্ষমতাকে আমরা ভি স্কোয়ার বা আর লিখতে পারি। তো এখানে বি, সি আর ডি একদমই কারেক্ট রয়েছে। তো এখানে আনসার কী হবে? বি হবে, সি হবে আর ডি হবে, ঠিক আছে? পরবর্তীতে কোশ্চেন নাম্বার 59 কী রয়েছে? 59-এ বলা আছে নিচের বক্তব্যগুলি থেকে সঠিক বক্তব্যগুলি চিহ্নিত করো। তো বক্তব্যগুলোকে দেখা যাক কী কী আছে। ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রনের থেকে প্রোটন সংখ্যা বেশি হয়। ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রনের থেকে প্রোটন সংখ্যা বেশি হয়, তো অবশ্যই বেশি হয়। একটা পজিটিভ, দুটো পজিটিভ হতে পারে। ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে প্রথমে থাকে সমান, তারপরে ইলেকট্রন বেরিয়ে গেল মানে ইলেকট্রন কমে গেল, প্রোটন বেড়ে গেল, তাই তো? ইলেকট্রনের থেকে তাহলে প্রোটন বেশি হলো, ঠিক আছে। অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা প্রোটনের থেকে বেশি হয়, এটাও ঠিক একদম, তাই তো? অ্যানায়নের ক্ষেত্রে কী হয়? ইলেকট্রন গ্রহণ করছে কোনো পরমাণু, যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা অ্যানায়নে পরিণত হয়। তাহলে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে প্রোটনটা তো যা ছিল তাই থাকলো, কিন্তু ইলেকট্রনটা কী হলো? বেড়ে গেল। তারপর আছে যে কোনো পরমাণুর ক্ষেত্রে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান হয় না। প্রোটন ও নিউট্রন সমান হয় না, প্রোটন ও ইলেকট্রন সমান হয়, তাই তো? পরমাণু যেহেতু নিস্তরিত হয়, তাই পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথে ইলেকট্রন রয়েছে তার সংখ্যা সমান হয়। অর্থাৎ পরমাণু কী হয়? নিস্তরিত হয়। তাহলে কী হলো? এ, বি আর ডি হলো এখানে কারেক্ট, ঠিক আছে? এ, বি আর ডি। ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্স, লাস্ট কোশ্চেন দেখো কী রয়েছে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ওজন অনুপাত। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ওজনের অনুপাত কত হবে? বলো। 1:8 হবে। কত হবে ওজনের অনুপাত? 1:8। কোথায় আছে? অপশন এতে আছে। 1:8 হবে কারেক্ট আনসার, ঠিক আছে? তাহলে কী হলো? ক্যাথোড ও অ্যানোডের উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের অনুপাত হলো 1:8, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, 61 থেকে কী থাকবে তোমরা জানো, ইংলিশের কোশ্চেন থাকবে। এ কালেক্টর অফ কয়েন্স, যে কয়েন কালেক্ট করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিউমিসম্যাটিস্ট, ঠিক আছে? অপশন কি হবে? অপশন ডি হবে এখানে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, বলা আছে আই ফরগট টু ব্রিং মাই পেন, ডু ইউ হ্যাভ ড্যাশ পেন আই কুড বড়ো? তাহলে কি হবে? একদম আর্টিকেল প্রিপোজিশনের সহজ কোশ্চেন। ডু ইউ হ্যাভ এ পেন টু বড়ো, তাহলে এ হবে এখানে, অপশন এ হবে কারেক্ট। পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 63 কি রয়েছে। মাই ব্রাদার অলওয়েজ এক্সারসাইজেস ফর ড্যাশ আওয়ার। আওয়ারের আগে কি বসে? আওয়ারের আগে অ্যান বসে, তাহলে হবে কি অ্যান আওয়ার। তো অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট, অ্যান। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 64 কি রয়েছে। দ্য চকোলেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড ড্যাশ 4 গার্লস, কী হবে? অ্যামং। অ্যামং 4 গার্লস, কী হবে? অ্যামং 4 গার্লস, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 65-এ কী আছে। দ্য প্রাইজ ড্যাশ ইন 2018 আফটার দ্য একাডেমি ওয়াজ হিট বাই এ সেক্সুয়াল অ্যাসল্ট স্ক্যান্ডেল, কী হবে? অ্যাওয়ার্ড সেরেমনিটায় কী করা হবে? ওয়াজ পোস্টপন্ড, কী হবে? ওয়াজ পোস্টপন্ড, অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 66 কী রয়েছে। সিনোনিম অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের অর্থ কী হবে? মানে সিনোনিম, যাই হোক, সিনোনিম আর কনস্ট্যান্ট একই। কী হবে? কন্টিনিউয়াস। কনস্ট্যান্টের কী যাবে? অপশন ডি কন্টিনিউয়াস হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 67, সিনোনিম অফ এমিনেন্ট। এমিনেন্ট মানে কী বলতো? বিখ্যাত, পপুলার, ফেমাস, ঠিক আছে।
সিনোনিম চেয়েছে, মানে যেগুলো বললাম সেগুলোর মধ্যে থাকবে অপপুলার। কী হবে? সিনোনিম অফ এমিনেন্ট কী হয়ে যাবে? পপুলার। অপশানে বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 68, অ্যান্টোনিম অফ অ্যামিউজড। অ্যামিউজ মানে কি? খুশি হয়ে যাওয়া একদম, তাই তো। তো অ্যামিউজের বিপরীত কী হবে? ভেক্সড। কী হবে? অ্যামিউজের বিপরীত হবে ভেক্সড। পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 69, দ্য স্টাডি অফ রাইট অ্যান্ড রং ইন হিউম্যান কন্ডাক্ট। দ্য স্টাডি অফ রাইট অ্যান্ড রং ইন হিউম্যান কন্ডাক্ট, সেটা কী হবে? এথিক্স। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, এথিক্স। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 70, মার্ডার অফ সিস্টার ইজ কল্ড। সিস্টারের মার্ডারকে তুমি কি বলবে? সরোরিসাইড। কি বলবে? সরোরিসাইড। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, সরোরিসাইড। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 71, চুজ দ্য কারেক্ট স্পেলিং। কোন স্পেলিংটা এখানে ঠিক? অ্যাড্রেস। অ্যাড্রেস স্পেলিং কোনটা ঠিক? ADDRESS, অ্যাড্রেস। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট, ঠিক আছে। অ্যাড্রেসের কোন স্পেলিংটা ঠিক? অপশান এ হবে ঠিক। পরবর্তী 72, এটা হচ্ছে তোমার স্পেলিং অ্যাকোয়ার। অ্যাকোয়ার স্পেলিং কি? ACQUIRE। কোনটা আছে? অপশান সি। তো এখানে অপশান সি হবে কারেক্ট। পরবর্তী 73, স্পেলিং কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি, ঠিক আছে। অপশান সি কারেক্ট। ডেসপারেট স্পেলিং বলো। DESPERATE। DESPERATE। অপশান সি হিয়ার ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 75, ফরেন। FOREIGN। FOREIGN হচ্ছে ফরেন স্পেলিং, দিস ওয়ান। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 76, ম্যাথের কোয়েশ্চেন। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির গড় হলো। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো প্রথমে যোগ করতে হবে, তারপর সেটাকে 20 দিয়ে ভাগ করতে হবে, তবে তো গড় বেরোবে, তাই তো। তো এখানে সংখ্যাগুলির গড় বের করার জন্য প্রথমে আমরা কী করব? যোগ করব। এবার যোগের সূত্র কি? 1 থেকে 20 পর্যন্ত যদি যোগ করতে হয়, আমরা n × n+1/2 বসিয়ে দেবো, আর সেটাকে 20 দিয়ে ভাগ করব। তো এখানে n দিয়ে ভাগ করব, n কেটে যাবে, আলটিমেটলি বেরোবে n+1/2। n এর মান কত? n এর মান 20 +1/2 মানে 21/2 মানে কত হবে? 10.5। 10.5 কোথায় আছে? অপশান বিতে আছে। তো অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 77, কতগুলো সংখ্যা এখানে দেওয়া রয়েছে? 2 to the power 71, 2 to the power 72, 2 to the power 73, 2 to the power 74। বলছে এটা নিচের কোন সংখ্যাটা বিভাজ্য হবে? এক কাজ করি আমরা, এখান থেকে কমন নিই। কী কমন যাবে? 2 to the power 71, পরে থাকবে 1, তারপরে পরে থাকবে কি? 2 এর পাওয়ারে 1, তারপরে থাকবে 2 এর পাওয়ারে 2, তারপর পরে থাকবে 2 এর পাওয়ারে 3, ঠিক আছে। 2 to the power 71 থাকলো, তো 1, 2 এর পাওয়ারে 1 2, 2 এর পাওয়ারে 2 মানে কত হবে? 4, আর 2 এর পাওয়ারে 3 মানে কত হবে? 8। ভেতরেগুলো যোগ করো, 8 আছে 12, 12 দিয়ে 14 হয় কত? 15। এখানে অপশানগুলো একটু ভুল রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আনসারটা ঠিকই আসছে। 2 to the power 71 যদি কমন যায় তাহলে কত হচ্ছে দেখো, 1 পড়ে থাকবে, এখানে 2 এর পাওয়ারে 1 থাকবে, এখানে 2 এর পাওয়ারে 2 থাকবে, এখানে 2 এর পাওয়ারে কত থাকবে? 3। তাই 2 এর কিউব কত হয়? 8, 2 এর স্কোয়ার 4, 2 টু দি পাওয়ার 1 2, আর 1 এর 1, তাহলে কত? 4 4 12 দিয়ে 14 আগে 15। এখানে আনসার কিন্তু 15 হওয়া উচিত, ঠিক আছে। যাদের 15 বেরোচ্ছে তাদের ঠিক বেরোচ্ছে, ওকে। অপশান এখানে একটু ভুল আছে, তো এখানে 15 হবে রাইট আনসার। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 78, কী রয়েছে? একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত। ঘন্টার কাঁটা আর সেকেন্ডের কাঁটা। এবার দেখো গতিবেগের অনুপাত যখন বের করব, গতিবেগ মানে কি হয়? দূরত্ব বাই সময়, তাই তো, S/T। তো এবার দূরত্ব 360 ডিগ্রি যাচ্ছে ঘন্টার কাঁটা, একটা ঘন্টার কাঁটা 360 ডিগ্রি, মানে টোটাল পাক খেতে কত সময় লাগে? 12 ঘন্টা, ঠিক আছে। আর সেকেন্ডের কাঁটা 360 ডিগ্রি ঘুরছে, সেকেন্ডের কাঁটা 360 ডিগ্রি মানে এক পাক পুরো ঘড়িতে যদি এক পাক ঘুরে কত সময় লাগে? ওর 1 মিনিট লাগে, 1 মিনিট, তাই তো। তো 1 মিনিটকে আমি 60 সেকেন্ড ধরে নিলাম, 60 সেকেন্ড করে দিলাম। তাই এদিকেও 12 ঘন্টাকে সেকেন্ড করে না, তাহলে তোমাকে দুবার 60 দিয়ে গুণ করে দিতে হবে, তাই না। তোকে 360 কেটে যাবে, একটা 60 কেটে যাবে। তো কোনো যদি তুমি গুণ করো পাবে 1:720। কত হবে? 1:720 পাবে। অপশান সি হবে এখানে কারেক্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 79, কী রয়েছে? জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% বৃদ্ধি পায়। বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত শতাংশ কমবে? জল যখন বরফে পরিণত হচ্ছে তখন 10% বাড়ছে। যদি জল থাকে এটা, আর যদি বরফ হয় তাহলে প্রথমে 10 থেকে কত হচ্ছে? 100 থেকে 110 হচ্ছে, 10% বাড়ছে মানে। আবার এটাকে যদি আমি বরফ থেকে জল করি কত কমবে? দেখো 110 থেকে 100 হয়ে যাবে, মানে 10 কমবে।
তাই তো 10 কমবে, কার থেকে 10 কমবে, 110-এর থেকে 10 কমবে, পাশে গুণ দিয়ে 100, তাহলে 0 0 কেটে গেল, 100/11 হচ্ছে তোমার উত্তর, 100/11। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অপশান, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 80, কি বলছে, দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 15% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে 10% হ্রাস করলে সংখ্যাটি সমান হয়। ঠিক আছে, প্রথমটাকে এক্স ধরলাম, 15% কমিয়ে দিই, পাবো 85/100। দ্বিতীয়টাকে আমি 10% কমিয়ে দিই, ওয়াই ধরলাম, 90/100। 100 100 কেটে গেল, 5 দিয়ে কাটি, এটা বৃদ্ধি করলে বলেছে, সরি এটা বলেছে দেখো বৃদ্ধি করলে, তাহলে x × 115/100 হবে, তাই না। আর এটা বলেছে হ্রাস করলে, তাহলে হবে y × 90/100, y × 90/100। এবার 100 100 কাটবে, 5 18 90, আর হচ্ছে তোমার 5 23 115, তাহলে x/y যদি আমি করি তাহলে 23 যাবে নিচে আর 18 যাবে ওপরে, তাহলে 18:23 হবে, 18:23 হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 80, আচ্ছা ম্যাথের কোয়েশ্চেনটা একটু পরে চলে গেছে, ঠিক আছে, মাঝে জিকেটা চলে এসছে, তো জিকেটাই করে নিই, তারপর লাস্টে আমরা আরও 5টা ম্যাথ আর রিজনিংটা করে নিচ্ছি, তাহলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। একটু জাস্ট কোয়েশ্চেনের PDF সেটিংটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কোনো ব্যাপার নয়, জিকেটাই করে নাও, তারপর ম্যাথটা করে নিও। কী হয়েছে দেখো, দিন ও রাত্রি সমান হয়, কোন তারিখে দিন ও রাত সমান হয় বলো। দিন ও রাত সমান হয় কবে, 21শে মার্চ। 21শে মার্চকে আমরা কী বলি, মহাবিষুব, আর বিষুব মানেই সমান, 21শে মার্চ হচ্ছে মহাবিষুব, এই দিন কী হয়, দিন ও রাত সমান হয়। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 87, করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট কোথায় রয়েছে, জিম করবেট রয়েছে উত্তরাখণ্ডে, অপশন বি হবে কারেক্ট, জিম করবেট কোথায় আছে, উত্তরাখণ্ডে। কোয়েশ্চেন নাম্বার কী হচ্ছে দেখো 88, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। বাবর জিতে গেছিল, তাই তো, ইব্রাহিম লোদি হেরে গেছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 89, কী রয়েছে দেখো, ক্যান্টারবেরি টেলস কার রচনা, ক্যান্টারবেরি টেলস কার রচনা, জিওফ্রে চসার, ঠিক আছে, জিওফ্রে চসার। দান্তের হচ্ছে ডিভাইন কমেডি, ঠিক আছে। লিও টলস্টয়ের হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 90, কী রয়েছে, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, পরপর পড়ে নাও, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, তাহলে শুক্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, শুক্র, অপশন বি হবে এখানে কারেক্ট। আর সবথেকে উষ্ণতম গ্রহ যদি বলে সেটাও কিন্তু শুক্রই হয়, কারণ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এখানে খুব বেশি হয়, আর তার সাথে একটা পৃথিবীর যমজ গ্রহ কিন্তু শুক্রকে বলা হয়, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 91 দেখো কি আছে, দাস বংশের প্রতিষ্ঠাতা, ও সরি 91, এটা 91 কি আছে, মানবদেহের সবথেকে দীর্ঘ অস্থি বা মানবদেহের দীর্ঘতম অস্থিটা কি, এটা হচ্ছে ফিমার, ফিমার হচ্ছে দীর্ঘতম হাড়, তাই তো, সবথেকে লম্বা হাড় আমাদের। নেক্সট দেখো 92তে কী আছে, দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে, কুতুবউদ্দিন আইবক, দাস বংশের প্রতিষ্ঠাতা কে, কুতুবউদ্দিন আইবক, অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক। পরবর্তী কোশ্চেন দেখো 93 নম্বর কোয়েশ্চেন, ভারতের সর্ব উত্তরে অবস্থিত কেন্দ্রশাসিত প্রদেশ কোনটি, সর্ব উত্তরে কে রয়েছে, কোন কেন্দ্রশাসিত প্রদেশ, এটা হচ্ছে লাদাখ, আর লাদাখের রাজধানী কি, লে, ঠিক আছে, বি হবে কারেক্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 94, কি রয়েছে, অলিম্পিক খেলা সর্বপ্রথম কোথায় শুরু হয়, অলিম্পিক খেলা প্রথম শুরু হয়েছিল কোথায়, গ্রিসে, ঠিক আছে, গ্রিসের এথেন্সে প্রথম অলিম্পিক শুরু হয়েছিল, অপশন বি হবে এখানে ঠিক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 95, এটা জিকে লাস্ট কোশ্চেন, এরপরে তোমরা ম্যাথ আর রিজনিংটা পেয়ে যাবে, ঠিক আছে। কোন ব্যক্তি কখনোই ভারতের প্রধানমন্ত্রী থাকেননি, ভারতের প্রধানমন্ত্রী থাকেননি কে, এর মধ্যে এপিজে আব্দুল কালাম তো ছিলেন না, এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু প্রধানমন্ত্রী তিনি কখনোই হননি, তাই তো। বাকি অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, আর লাল বাহাদুর শাস্ত্রীও ছিলেন, মনমোহন সিং তো ছিলেনই, তো এখানে এপিজে আব্দুল কালাম যিনি, এপিজে আব্দুল কালাম তিনি কখনো কিন্তু প্রধানমন্ত্রী থাকেননি, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তাই না। তো এরপরে কোশ্চেন দেখা যাক, চলো। ম্যাথের 5টা কোশ্চেন বাকি ছিল, সেই 5টা কোশ্চেন করে নিই, তাহলে আমাদের মক টেস্টটা কমপ্লিটলি করা হয়ে যাবে। কি বলছে দেখো, লাভ করতে গেলে প্রশ্ন রয়েছে, অমিতা 20 টাকায় 21টি পেন্সিল কিনে 21 টাকায় কী করেছে, 20টা পেন্সিল বিক্রি করেছে, 20 টাকায় কটা কিনেছে, 21টা, আর বিক্রি করছে কটা দেখো, 21 টাকায় 20টা, মানে কম বিক্রি করছে,
তো এখানে কী হবে, অবশ্যই তার লাভ হবে। লাভের জন্য কী করবো আমরা, এসপি মাইনাস সিপি। এসপি কত, রুপি কত 21 বাই 20 মাইনাস এদিকে কত হবে 20 বাই 21, লসও করে দাও কত হবে 420, 21 21 441 হবে, আর 20 20 400 হবে। তো এখানে কত হবে 41 বাই 420, কী হলো 41 বাই 420। এটা কিন্তু লাভ হলো, কিন্তু এটা পার্সেন্টেজ আমাদের বের করতে হবে, এটা কিন্তু আনসার নয়, ঠিক আছে। 41 বাই 420 লেখো আগে, বাই সিপি হয় সবসময়। লাভ বের করতে কী করতে হবে, মাইনাস কোটা বেরোলো সেটা ওপরে বাই সিপি। সিপি কত এখানে 20 বাই 21, 20 বাই 21, সেটাকে আমি আগেই উল্টে নিই, ঠিক আছে। 21 বাই 20 করে নিই, 21 বাই 20 করে নিলাম এটাকে, আর পাশে গুণ দিয়ে কত হবে 100 হবে, পাশে গুণ দিয়ে কত হবে 100 হবে। কাটাকুটি করে দাও, আনসার বেরিয়ে যাবে। 0 0 কেটে গেল, 21 দুগুণে 42, কত হচ্ছে তাহলে 41 ইন্টু 5, 5 1 5, 5 4 20, 205 বাই 2। এখানে একটা 0 আছে, তো এখানে 20 হবে, 5 দিয়ে একবার যাবে, 5 4 20, 5 1 5, 41 নিচে কত হচ্ছে 5 4 20, 41 বাই 4 হচ্ছে। তো এখানে ভাগ করে নিই, আনসার পেয়ে যাব। এমনিতেও দেখে নিই আমরা, লাভ হচ্ছে 41 বাই 4, তো ক্ষতিটা হবে না, ক্ষতিটা হবে না, লাভ এটা হচ্ছে না, তো 440 থাকে 41, তো এখানে 41 বাই 4 অপশান সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 42 কী আছে, সরি 82 কী আছে, এক ব্যক্তি ক্রয়মূল্যের ওপর 20% দাম বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করেন। বিক্রির সময় কত হারে ছাড় দিলে তার 10% লাভ হবে। কী করেছে ও 20% দাম বাড়িয়েছে, মানে 100 টাকা যদি জিনিসের ক্রয়মূল্য হয়, ও দাম লিখেছে 120 টাকা। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এমপি। কী করছে ও, তার 10% লাভ হচ্ছে, 10% লাভ, কিন্তু ছাড়ের মানে আমি জানি না। এবার 10% লাভ মানে যদি 100 টাকা ক্রয়মূল্য হয়, বিক্রয় মূল্য নিশ্চয়ই হবে কত 110 টাকা, 10% লাভ হচ্ছে মানে। এবার ছাড় দেখো কত, এমপি ছিল কত 120, এসপি দিচ্ছে মানে বিক্রি করছে কততে 110, তাহলে কত ছাড় দিয়েছে 10 দিয়েছে, 10 ছাড় দিয়েছে কার ওপর, সবসময় ছাড় কার ওপর হয়, এমপির ওপরে। তো নিচে হবে কত, এমপি মানে 120, পাশে গুণ দিয়ে কত হবে 100, কাটাকুটি করে দাও, 0 0 কেটে গেল, 2 5 10, 2 6 12, 2 3 6, 2 5 10, 5 5 25 বাই 3 হচ্ছে তোমার আনসার, 25 বাই 3, ঠিক আছে। তো দেখো 25 বাই 3 কোথায় হচ্ছে, এটাও দেখো 25 বাই 3 এক জায়গাতে হচ্ছে, 8 পূর্ণ 1 3, 3 8 24 আগে 25 বাই 3, ঠিক আছে। তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 83তে কী আছে দেখো, বলছে বার্ষিক 10% সরল সুদের হারে 7 বছরের জন্য 1200 টাকার ও 1350 টাকার সুদের পার্থক্য। দুরকমভাবে করতে পারো তোমরা, একটা হচ্ছে I1 বের করতে পারো, আর I2 বের করতে পারো, 200টাকে মাইনাস করতে পারো। যেমন ধরো এই টাকাটা বেশি, এটাকে তুমি I1 বের করো, মানে এখান থেকে পি আর টি বাই 100, পি ইন্টু আর এর মান 10 ইন্টু টি, P1 ধরলাম, হ্যাঁ, টি কত 7 বছরের জন্য বাই 100 করলাম, মাইনাস I2 1200 ধরে নাও এটাকে, বা P2 ধরে নাও, ইন্টু আর এর মান কত 10, আর এর মান হচ্ছে 7, আর নিচে হচ্ছে কত 100ই হবে। এবার এখান থেকে আমি একটা কাজ করতে পারি, 70 বাই 100 কমন নিয়ে নিই, ঠিক আছে, 70 বাই 100 কমন নিয়ে নিই, পড়ে থাকবে কত 1350 মাইনাস 1200, 1350 মাইনাস 1200 মানে কত হবে 150 হবে, এটা 70 ছিল, 150 বাই কত আছে 100, 0 0 কাটা, 0 0 কাটা, 7 15 কত 105, আনসার কত হবে 105 হবে, অপশানে বি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট আনসার। পরে কোশ্চেন নাম্বার 84 কি আছে দেখো, একটি শহরে বর্তমান জনসংখ্যা এত, বার্ষিক জনসংখ্যা 15% হারে হ্রাস পেলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। 2 বছর আগে সমাহার বৃদ্ধি, যখনই তোমাকে আগে বের করতে বলবে, যখনই বের করতে বলবে কবে, শুধু একবার দেখে নেবে যে আগে বের করতে বলা হয়েছে, যে সংখ্যাটা দেওয়া থাকবে চোখ বুঝে এখানে টুকে দেবে, টুকে দিলাম, ইন্টু আগে বললেই ওপরে 100, আগে বললেই ওপরে 100, কবার 100 ক বছর বলেছে দেখো 2 বছর, তাই 2বার ওপরে 100 দিয়ে দাও তুমি, ঠিক আছে, আগে বললেই ওপরে 100, নিচে কত 15% হ্রাস মানে কত হবে 85, ঠিক আছে, এই হচ্ছে সূত্র। ঠিক করে কাটাকুটি করলে আনসার চলে আসবে। দেখো প্রথমেই আমরা 5 দিয়ে কেটে নিই, 5 17 85, 5 20 100, আবার 5 20 100, 5 17 85, ঠিক আছে, 17 17 289, 289 কেটে গেল,
এখানে আছে দেখো দুটো শূন্য, তাহলে 20 20 400, তাহলে 4 দিয়ে হবে উত্তর। 4 দিয়ে উত্তর কোথায় আছে? অপশানে বিতে আছে, তো এখানে অপশানে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আর ম্যাথের লাস্ট কোশ্চেন হবে। এটা দেখো কী আছে, অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক আছে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? একদম সহজ, মুখে মুখে করার অঙ্ক। বলছে কি দেখো, এখানে শুধু দেখলেই বুঝে যাবে তোমরা। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। এখানে দেখো কত কম, প্রথম ব্যক্তির লাভ 3, তৃতীয় হচ্ছে তোমার 5, কত কম? 2 কম। কিন্তু বলছে 2 কম নয়, 60 কম, তার মানে 2 মানে হচ্ছে 60। তো 2 মানে যদি 60 হয় তাহলে 1 মানে কত? 1 মানে নিশ্চয়ই 30। আর মোট লাভ কত? 3 আর 5-এ 8 আর 8-এ 16, তাহলে 16 মানে কত? 16 × 30, 16 × 30, 3 16 কত হয়? 48, মানে 480 হবে উত্তর। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট রয়েছে দেখো রিজনিংয়ের কোয়েশ্চেন। 5টা রিজনিং। কী বলছে? চুজ দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। কোনটা অন্যগুলো থেকে আলাদা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ফেমাইন, সাইক্লোন, আর্থকোয়াক, সুনামি। এখানে আলাদা কোনটা? আলাদা অবশ্যই ফেমাইন, অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, বাকি সবগুলো দেখো না প্রাকৃতিক দুর্ঘটনা, মানে দুর্যোগ, দুর্ঘটনা নয় প্রাকৃতিক দুর্যোগ। এখানে সাইক্লোন, আর্থকোয়াক, সুনামি এগুলো সব কি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এখানে যে ফেমাইন মানে দুর্ভিক্ষ, এটা একটু আলাদা জিনিস, তো এটা হবে অপশান এ। তারপরে দেখো 97 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো, বলা আছে কি ইফ এইচ ইকুয়াল টু 8 আর হ্যাট ইকুয়াল টু 29, তাহলে বক্স ইকুয়াল টু কত হবে? এইচ মানে 8, তো অ্যালফাবেটিক্যাল অর্ডার যদি আমরা দেখি তো এইচ কিন্তু 8এই আসে, মানে এমন করে যদি দেখি A = 1, B = 2, এরকম করে যদি আমরা দেখি তাহলে এইচ আসবে 8-এ। এইচ কত আসে? 8-এ আসে, এটা করে দিয়েছে এখানে। এবার এইচ মানে 8, এ মানে হচ্ছে 1, যোগ টি মানে 20, যোগ করে দেখো 29ই আসছে, তাই না? তো এখানে দেখো, এখানে সংখ্যাগুলো বসে আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। দ্যাট উইল বি দ্য আনসার হিয়ার। তো এখানে বি কত হয়? বি হচ্ছে 2-এ আসে, ও কততে আসে? 15-তে আসে, এক্স কততে আসে? 24-এ আসে, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। দেখো এবার যোগ করে নাও, 25 আর 15 40 কত হবে? 41, তাহলে তোমার আনসার কত হবে? 41। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার 41। নেক্সট কোশ্চেন নাম্বার 98। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কী বলছে দেখো, এ ইজ দ্য সিস্টার অফ এক্স। এ আর এক্স হচ্ছে বোন, ঠিক আছে? এ আর এক্স হচ্ছে বোন, তাহলে আমরা এ আর এক্সকে একই জায়গায় রাখলাম, হ্যাঁ দাগ দেবো না আমরা, শুধু এরম রাখি। এ আর এক্স বোন, এ ইজ দ্য সিস্টার, তার মানে এ হচ্ছে প্লাস দিলাম, মানে এ সিস্টার বোঝালো। এবার এক্সটা তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কিন্তু এ সিস্টার বলছে। এক্স ইজ ওয়াইয়ের ডটার, এক্স হচ্ছে কার মেয়ে? তাহলে এক্সও একটা মেয়ে, কার ডটার? ওয়াইয়ের ডটার, তাহলে ওয়াই প্লাস হবে, সবাই এখানে ফিমেলের কথাই বলছে। অ্যান্ড ওয়াই ইজ জেড এস ডটার, ওয়াই কার ডটার? ওয়াই হচ্ছে জেডের ডটার, তাহলে জেডও প্লাস। এবার বলছে হোয়াট ইজ দ্য রিলেশান বিটুইন এ অ্যান্ড জেড। এ আর জেডের মধ্যে কী সম্পর্ক? এ আর জেডের মধ্যে কী সম্পর্ক? দেখো এ এর মা হচ্ছে ওয়াই, ওয়াইয়ের মা হচ্ছে জেড, তাই না? এ এর মা হচ্ছে ওয়াই, ওয়াইয়ের মা হচ্ছে জেড, তার মানে আলটিমেট দেখতে গেলে এ এর মায়ের মা হচ্ছে জেড, তার মানে এ কী হলো? এ হলো নাতনি হলো, মানে গ্র্যান্ড ডটার। কী হবে? গ্র্যান্ড ডটার। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, গ্র্যান্ড ডটার। ঠিক আছে, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 99-এ কী আছে দেখো, বি ইস টু দেওয়া আছে 16, সি ইস টু দেওয়া আছে 81, তাহলে ডি ইস টু কত? বি হচ্ছে 16 দেওয়া আছে, সি হচ্ছে 81 দেওয়া আছে, তাহলে ডি তোমাকে বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি হিয়ার? বি মানে আমরা কি জানি? 2 জানি, সি মানে 3 জানি, আর ডি মানে হয় 4, তাই তো? অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি বলি তাই হয়। এবার দেখো 2-এ যদি আমরা 2^4 করি তাহলে 16 আসবে, 3^4 করি তাহলে 81 আসবে, তাহলে 4^4 করে দাও, আনসার হয়ে যাবে 4^4, মানে 4 স্কোয়ার গুণিত 4 স্কোয়ার, 16 × 16 মানে 16 স্কোয়ার, 16 16 কত হয় বলো? 256, 256 কোথায় আছে? অপশান সিতে, তাহলে অপশান সি হবে এখানে কারেক্ট আনসার 256। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 99 হয়ে গেল, 100 লাস্ট কোশ্চেন আজকে আমাদের মক টেস্টের। বলছে দেয়ার আর 40 স্টুডেন্টস ইন এ রো, একটা রোতে বা লাইনে 40 জন স্টুডেন্ট আছে। ইফ রজত ইজ 15 ফ্রম ফ্রন্ট, সামনের দিক থেকে দেখতে গেলে রজত 15 নম্বরে আছে। হোয়াট ইজ হিজ পজিশন ফ্রম লাস্টের দিক থেকে দেখতে গেলে তার পজিশন কী হবে? দেখো এরকম রোতে যদি বের করতে পারে তোমাকে পজিশন, তাহলে সূত্র হচ্ছে ফ্রন্ট প্লাস লাস্ট, ফ্রন্ট প্লাস লাস্ট -1 সমান হচ্ছে টোটাল, ফ্রন্ট প্লাস লাস্ট -1 হচ্ছে টোটাল। ফ্রন্ট থেকে কত ছিল দেখো? 15 লিখলাম,
প্লাস হচ্ছে লাস্ট থেকে বের করবো আমি -1 সমান টোটাল কত 40, তাহলে 15 প্লাস এল সমান বেরোবে কত 40, 1 হবে এদিকে তাহলে 41, তাহলে 15 থেকে যদি তুমি 41 বাদ দাও তোমার আনসার চলে আসবে এল সমান 41 - 15, এল ইজ ইকুয়াল টু 41 - 15, তাহলে কত লাস্টে 6 দিয়ে হবে। তো এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন সি। এই ছিল আজকে ফুল মক টেস্ট। আই হোপ মক টেস্টটা তোমাদের ভালো লেগেছে এবং এই মক টেস্টের কোশ্চেন অনুযায়ী তোমাদের মোটামুটি 75-এর ওপর তো অনেকেরই পাওয়ার কথা। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোশ্চেনের সাথে।